তোমাকে দেখার তৃষ্ণায় পড়ছে মন, ঢুকেছে হৃৎপিণ্ড। এত দেখি তোমায়, তবু মনে হয় দেখি না বহুকাল। ওহে মন বধুয়া, নিশি রজনীতে অন্যের ঘুম কেড়ে নিয়ে তুমি সুখের নিদ্রায় আচ্ছন্ন। একবার চেয়ে দেখো মনোহরণী, তোমার ঠোঁটের পরশ পেতে এক যুবকের বুকে কত উথাল পাথাল ঢেউ বইছে। কানের কাছে ফিসফিসিয়ে বলা কণ্ঠস্বর কর্ণ করে পৌঁছাতেই পুরোপুরি নিদ্রাচ্ছন্ন ভাব কেটে যায় সপ্তাদশী রাত্রি পিয়ার। ভয় পেয়ে ধরপড়িয়ে শো থেকে ওঠার চেষ্টা চালালো মেয়েটা। এরই মধ্যে তাকে নিজের শক্ত বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় এক যুবক। চমকালো রাত্রি পিয়া, চিৎকার করার চেষ্টা চালালো, সে চেষ্টাও বিফলে গেল। যুবকটি তড়িৎ গতিতে তার অধরের সাথে নিজের অধর ডুবিয়ে দিল। পরিচিত পুরুষের ঘ্রাণ, তার আদুরের ছোঁয়া অনুভব করে কিছুটা শান্ত হলো রাত্রিপিয়া। এরই মধ্যে পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। যুবকটি প্রেয়সীকে আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমার নেতা সাহেব। চিৎকার করো না জান, কেউ শুনে ফেলবে। শান্ত হও শোনা, 1 মিনিট নড়ো না, চুপটি করে মিশে যাও বুকের মাঝে। বলতে বলতে হাতের বাঁধন আর একটু শক্ত করল নিতা সায়ন চৌধুরী। চট করে মাথা তুলে তাকালো রাত্রি। ডিম লাইটের আলোয় পরিচিত মুখটা একবার পর্যবেক্ষণ করে স্বস্তি পেল। অপ্রত্যাশিত লোকটাকে এত রাতে নিজের কাছাকাছি দেখে খানিকটা বিস্মিত কণ্ঠে শুধালো, সায়ন ভাই, আপনি? কি ব্যাপার সুন্দরী, অন্য কাউকে আশা করছিলে বুঝি? ছি, একদম বাজে বকবেন না। সায়ন ভাই? সায়ান চৌধুরী ব্যতীত তার বেডরুমে এসে তার প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীকে স্পর্শ করার মতো দুঃসাহস কি আর কারো আছে বেগম সাহেবা? এটা আপনার বোঝা উচিত ছিল। দুদিন আগে অফিসিয়াল কাজে ঢাকা থেকে সিলেট গিয়েছিল নবনির্বাচিত মন্ত্রী সায়ন চৌধুরী। তার আরও একদিন পরে আসার কথা ছিল। রাত এখন 2টা কি 3টা। গভীর রজনীতে অনাকাঙ্ক্ষিতভাবে স্বামীকে নিজে কক্ষে দেখে যত বিস্ময় রাত্রির। তৎক্ষণাৎ নিজেকে ধাতস্থ করে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, দুঃখিত নেতার সাথে হঠাৎ করে এরকম স্পর্শ পেয়ে হকচকিয়ে গিয়েছিলাম। আপনার তো আজকে আসার কথা ছিল না। এত রাতে কোথা থেকে আসলেন আপনি? সায়ন চৌধুরী প্রিয়তমা স্ত্রীর গালে হাত বুলিয়ে দিয়ে বলল, হঠাৎ বউয়ের কথা মনে পড়ছিল, প্রেম প্রেম পাচ্ছিল খুব, তাই আর ধরে রাখতে পারলাম না নিজেকে। বেগম সাহেব, পৃথিবীতে আপনি একমাত্র নারী যাকে দেখার তৃষ্ণা ইহজন্মের সায়ন চৌধুরী রয়ে যাবে। যদি সম্ভব হয় পরপরেও আমি আপনার পিছু নিব মনোহরণী। আপনাকে ছাড়া একা থাকাটা আজকাল ভীষণ দায় হয়ে গেছে। আপনি জাদু জানেন বেগম সাহেবা, নয়তো গুরু গম্ভীর রকচটা সায়ন চৌধুরীর একজন রমণীর টানে এত রাতে ছুটে আসতো না। বলুন তো বেগম সাহেবা, কোন কবিরাজের থেকে এই ভয়ঙ্কর কালো জাদু করেছেন আমায়? আমি মোটেও আপনাকে কালো জাদু করিনি নেতা সাহেব। ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছি আপনাকে। মায়া দিয়ার জাদুতে বেঁধে নিয়েছি মনোগহ্বরে। ওখানে অন্য নারীর প্রবেশ নিষিদ্ধ। আপনার হৃদ মাজারে শুধুমাত্র আমার রাজত্ব চলবে। ওখানে একমাত্র আপনার রাত্রি পিয়ার বিচরণ। এই বাঁধন ছিন্ন করার ক্ষমতা আপনার নেই নেতা সাহেব। সায়ন চৌধুরী নিজের সাথে জড়িয়ে নিল প্রিয় অর্ধাঙ্গিনীকে। তার কপালে চুমু খেয়ে বলল, আপনার বাঁধন আরো গাঢ় হোক, প্রাণবন্ত হোক মনোহরণী। আপনার দেহের সাথে আমার দেহ, মনের সাথে মন আষ্টে পৃষ্ঠে মিশে যাক। এই বাঁধন ছিন্ন হওয়ার আগে আমার মৃত্যু হয়ে যাক। প্রিয় পুরুষের মুখে মৃত্যু শব্দটি শুনে কেঁপে উঠল সপ্তাদশীর বুক। কেননা শখের পুরুষের ক্ষেত্রে বাঙালি নারী ভীষণ দুর্বল। তার কিছু হওয়া তো দূর, তার মুখে সামান্য মৃত্যু শব্দটা শুনলেও হৃৎপিণ্ড তাড়াক করে ওঠে। পর মুহূর্তেই রাত্রিপ্রিয়ার স্বামীর দিকে নিজেকে ছাড়াতে ছাড়াতে শক্ত কণ্ঠে বলল, একদম বাজে বকবেন না। আপনি অনেক জার্নি করে এসেছেন। সায়ন ভাইজান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি আপনার জন্য খাবার গরম করে নিয়ে আসছি। সায়ন চৌধুরী তৎক্ষণাৎ প্রেয়সীর হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিয়ে বলল, তোমার কি মনে হয় মনোহরণী, সায়ন চৌধুরী তোমার কাছে এত রাতে খাবার খেতে এসেছে? কিশোরী মেয়েটা অবুঝের মতন পাল্টা প্রশ্ন করল, আশ্চর্য, এমন কেন করছেন সালাম ভাই? এত রাতে ভাত ছাড়া কিছু নেই। কি খাবেন আপনি? আমার এখন বউয়ের চুমু আদর সোহাগ দরকার। স্বামীর বেফাস কথায় কান গরম হয়ে গেল মেয়েটা। লজ্জা পেয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে কণ্ঠে কৃত্রিম রাগ মিশিয়ে বলল, দেখি ছাড়ুন আমায়। দিন দিন আপনি দারুণ অসভ্য হয়ে যাচ্ছেন সায়ন ভাই। মুখে কিচ্ছু আটকায় না। বউয়ের কাছে সব পুরুষ অসভ্য হয়।
অসভ্য না হলে ইহ জন্মে আর বাবা ডাক শুনতে পারবো না সুন্দরী। চলো তো কিছু একটা ব্যবস্থা করি। এতক্ষণ শুধু লজ্জা লাগলো, এবার লজ্জার বাপ মা 14 গোষ্ঠী এসে ভিড় জমিয়েছে সপ্তদশী মেয়েটার মাঝে। লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়েছে ফর্সা মায়াবী মুখখানায়। মানুষটা দারুণ অসভ্য, তাকে ক্ষণে ক্ষণে লজ্জা দিতে ওস্তাদ। মেয়েটার লজ্জা রাঙা মুখখানায় যেন তাকে আরো আকর্ষণীয় লাগছে। বইয়ের এই রূপে বেসামাল হয়ে পড়ল সায়ন চৌধুরী। সে দেরি করল না এক মুহূর্ত, নিজের সাথে আঁকলে নিল তার মনোহরণীকে। কোমর সমান খোলা রেশমি চুলে মুখ ডুবালো, অতঃপর কানের কাছে মুখ নিয়ে নেশালো কণ্ঠে ফিসফিস করে শুধালো, লাজুকতা, তোমার লাজুকতা কাটাতে হবে তো জান, না হয় আমাদের বাচ্চারা আমাদের মাঝে আসবে কি করে বলো তো। কান চেপে ধরল রাত্রিপিয়া। বাঁকা হাসলো সায়ন চৌধুরী। মেয়েটাকে লজ্জা দিতে তার দারুণ লাগে। প্রেয়সীর এই রূপ সে বেশ এনজয় করে। উপায়ন্তর না পেয়ে স্বামী চওড়া বক্ষে মুগলো গেল রাত্রি। লোমসযুক্ত বক্ষখানা হাত দিয়ে মৃত কিল দিয়ে বলল, প্লিজ চুপ করুন আপনি, আমার অস্বস্তি লাগছে তো। থেমে গেল সায়ন চৌধুরী। মনোহরণীকে বুকের মাঝে আগলে নিয়ে তার শরীরের ঘ্রাণে নিজেকে রাঙালো। আবদার স্বরূপ বলল, জাস্ট 5 মিনিট আমরা একসাথে থাকি, আমার বুকে মাথা রেখে থাকো, আমি ওর মধ্যে ঘুমিয়ে পড়বো। অচেনা এক জায়গায় দুদিন আমার একদমই ঘুম হয়নি। রাত্রিপিয়া শান্ত হলো, নিজেও অনুভব করছে সুন্দর মুহূর্তটাকে। আবেশে চোখ বন্ধ করলো সায়ন চৌধুরী। কোনো কামকতা ছাড়াই হুটহাট প্রিয় মানুষকে জড়িয়ে ধরার মধ্যে রয়েছে আলাদা প্রশান্তি। মিনিট 10 পার হলো সেই সবেই। অতঃপর মনোহরের কোলে আলগোছে মাথা রেখে শুয়ে পড়ল ছেলেটা। রাত্রিপ্রিয়া পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিল তার। মিনিট 10 মাঝেই বউকে বুকের মাঝে চেপে সুখের নিদ্রায় আচ্ছন্ন হলো সায়ন চৌধুরী। এই নারীটি তার বড় আদরের, বহু শখের। সায়ন চৌধুরীর বড় ফুপির একমাত্র মেয়ে রাত্রিপিয়া। সেবার যুবক বয়সে ফুপির বাড়িতে গিয়ে বারন্ত কিশোরীর মাঝে চোখ আটকে গিয়েছিল তার। পুরো যুবক বয়সটা তার কেটেছে পড়ালেখা আর রাজনীতি নিয়ে। অসুখ প্রেম ভালোবাসা তার জীবনে আসেনি বললে ভুল হবে। সায়ন চৌধুরী সেসব জড়ায়নি। বহু নারীর কাঙ্ক্ষিত পুরুষ সায়ন চৌধুরী। বহু নারীর মাঝ থেকে তার দৃষ্টিজোড়া মুগ্ধতা খুঁজে পেল এক মায়াবিনী কিশোরীর মাঝে। সেই যে দৃষ্টি আটকে গেল মেয়েটার উপর, এরপর আর নজর নড়বড়ে হয়নি। তখন রাত্রি ছিল সবে 14 কি 15 বছরের কিশোরী, আর তার বয়স ছিল 29। নিজেদের বয়সের বিশাল ফারাক উপলব্ধি করে নিজের বিবেকের কাছে হেরে গিয়েছে সায়ন চৌধুরী। নিজের ভালোবাসায় আসক্তি অনুভূতিকে দমিয়ে রেখেছে বহুদিন। এটা তার কাছে ছিল বড়ই লজ্জাজনক পরিস্থিতি। এরপর থেকে সবসময় এড়িয়ে চলত মেয়েটাকে। হঠাৎ করে তার প্রণয়ের মাহেন্দ্রক্ষণ আসলো, যখন তার ছোট বোন পায়েল এসে বলল রাত্রি তাকে মনে মনে পছন্দ করে। সেদিন সায়ন চৌধুরী ভুলে গেল নিজেদের বয়সের ব্যবধান। বাবার কাছে আবদার করেছিল, বড় ফুপির মেয়েটাকে আমার লাগবে বাবা। সবটা শুনে বাবা সালাম চৌধুরী আশ্বাস দিয়ে ছেলেকে বলল। সায়ন চৌধুরী চমৎকার এক হাসি দিয়ে বাবাকে বলল, তাকে পাওয়ার লোভ আমার রয়ে যাবে বাবা। তাকে পেতে যদি আমার আরো কয়েক যুগ অপেক্ষা করতে হয়, তবু আমি তাকে পাওয়ার দাবি ছাড়ব না। ছেলের কথার মাঝে লুকিয়েছিল গাঢ় আকুলতা, একরাশ স্নিগ্ধ ভালোবাসা, যা উপলব্ধি করতে ভুল করেনি বিচক্ষণ পুরুষ সালাম চৌধুরী। এরপরে বোনের সাথে কথা বলে সালাম চৌধুরী ভাইয়ের প্রস্তাবে অমত করেনি রাত্রিপিয়ার বাবা মা। ছেলেটা তার মেয়ের থেকে বয়সে একটু বেশি বড় হলেও যোগ্য পুরুষ সায়ন চৌধুরী। সুদর্শন, লেখাপড়া, কেরিয়ার, ব্যক্তিত্ব সহ সব দিক দিয়ে খুব কম বয়সে নিজেকে যোগ্য করে তুলেছে। নিজেকে ফিট রেখেছেন। বয়স 30 বা 29-এর কোঠায় হলেও বোঝার উপায়ন্তর নাই। মনে হচ্ছে 22-25 বছরের এক যুবক। এমন একটা ছেলে মেয়ের জামাই হিসাবে কে না চায়? সব থেকে বড় কথা, ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে। এরপরে আর কারোর অমত থাকেই না। দুই পরিবার মিলে এদের বিয়ের পাকাপোক্তা কথা বলে রাখে। শুধু মেয়েটা বড় হওয়া অপেক্ষা করছিল সবাই, কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল ভিন্ন। রাত্রিপিয়ার বয়স যখন 17, ঠিক তখনই মা মারা গেল। সত্য কলেজে পড়িয়া রাত্রিপিয়া একা হয়েছে। তার কোনো ভাই বোন নেই, দেখাশোনার জন্য কেউ নেই। বাবা আনোয়ার একজন ব্যবসায়ী, সারাক্ষণ অফিস কাজ এসব নিয়ে বাইরে থাকতে হয় তাকে। অগত্যা সালাম চৌধুরী কিছুদিন আগেই ঘরোয়াভাবে নিজের একমাত্র ভাগ্নিকে তার একমাত্র পুত্রের বউ করে নিজের ঘরে নিয়ে আসলেন।
সেদিন সায়ন চৌধুরীর জীবনে ছিল পৃথিবীর সবচেয়ে সেরা প্রাপ্তি। প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার আনন্দে কেঁদেছিল সে। প্রেয়সীর হাত ধরে প্রথম কথা ছিল, সায়ান চৌধুরীর জীবনসঙ্গী হিসেবে কবুল পড়ার জন্য আপনাকে স্বাগত প্রিয় বেগম সাহেবা। এই যে আপনার হাত ধরেছি, এই হাত মৃত্যুর আগ অবধি ছাড়ছি না। আপনার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ছাড়ার দৃঢ় প্রত্যাশা কামনা করছি। প্রথম রজনীতে শখের নারীটিকে বুকের মাঝে জড়িয়ে রেখেছিল ঘন্টার পর ঘন্টা। এরপর থেকে তাকে আর চোখের আড়াল করেনি সায়ন চৌধুরী। পরম যত্ন, সীমাহীন ভালোবাসা দিয়ে বুকের মাঝে আঁকলে রেখেছে তার মনোহরিণীকে। বর্তমান সকাল 9টা। ঢাকা শহরে মেন টাউনের দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িটি হচ্ছে চৌধুরী ভিলা। চৌধুরী পরিবার যৌথ ফ্যামিলি। সালাম চৌধুরী ও রাহান চৌধুরী দুই ভাই। সালাম চৌধুরীর একমাত্র ছেলে সায়ন চৌধুরী, দুই মেয়ে পায়েল ও পরশ। এদের মধ্যে সায়ন চৌধুরী বড় ছেলে। ছোট ভাই রাহান চৌধুরীর এক ছেলে এক মেয়ে। এই তো এদের নিয়ে চৌধুরী পরিবার। দুই ভাই নিজেদের বউ বাচ্চা নিয়ে সবাই একসাথেই থাকছে, ভবিষ্যতেও থাকবে। শাশুড়ি ও চাচি শাশুড়ির সাথে হাতে হাতে সাহায্য করে সকালের নাস্তা রেডি করছে রাত্রিপিয়া। তার সাহেব এখনো ঘুমাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সালাম চৌধুরীর দুই মেয়ে পায়েল ও পরশ, রায়হান চৌধুরী তার ছেলে সাইমন, মেয়ে তানা সহ একে একে চৌধুরী পরিবারের সকলে ডাইনিং টেবিলে উপস্থিত হলো। সকালের নাস্তাটা তারা সবাই একসাথেই খায়। দুই বউ শাশুড়ি মিলে এদের সবাইকে খাবার পরিচালনা করছে। এরই মধ্যে রাত্রির শাশুড়ি তানিয়া চৌধুরী পুত্রবধূকে বলল, তুমি ওদের সাথে খেতে বসো বৌমা, এইটুকু আমি একাই পারবো। রাতে তৎক্ষণাৎ নিচু কণ্ঠে জবাব দিল, আমি এদিকটা দেখছি, আপনি আর ছোট মামুনি খেতে বসুন। নিতা সাহেব গত রাতে বাড়িতে এসেছেন, এখন এসে খবর কেউ শোনেনি। রাত্রির কথা বুঝতে পেরে সবাই অবাক হয়ে তার মুখের দিকে তাকালো। এরই মধ্যে পাশ থেকে পায়েল বলল, তুই পাগল হয়েছিস রাত্রি? ভাইয়া কি বাড়িতে আসে নাকি? ভুলে গেলি ভাইয়া বাসায় নেই। সে আসবে কখন আর তুই এতক্ষণ না খেয়ে থাকবি? বস বস, আমাদের সাথে খেয়ে নে। বোনাদের মধ্যে বয়সে সবার বড় পায়েল। এবার অনার্স 3য় বর্ষের ছাত্রী সে। সম্পর্কে এখন রাত্রি তার বড় ভাইয়ের বউ হলেও আগেকার নিয়মেই চলছে সব। হুট করে তো আর দীর্ঘদিনের অভ্যাস চেঞ্জ করা যায় না। পায়েলের কথা শুনে রাত্রিপিয়া মৃদু কণ্ঠে শোধালো, বড় আপু, উনি গতকাল রাতেই ফিরেছে, এখন বাসায় আছে, ঘুম হচ্ছে এখন। গত রাতে ঘুম হয়নি, তাই আর তাকে সকাল সকাল ডাকিনি। তোমরা সবাই খেয়ে নাও। যা শুনে চমকালো সবাই। এরই মধ্যে দুঃখী দুঃখী মুখ করে তানা বলল, বাহ, কত প্রেম তাদের। আজ একটা জামাই নেই বলে কারোর জন্য এভাবে অপেক্ষা করতে পারছি না। ওর কথা শুনে হেসে উঠল সবাই। তন্মধ্যে সাইমন বোনের মাথায় টোকা দিয়ে বলল, যেখানে তোর বড় ভাই এই শীতেও বউ ছাড়া সিঙ্গেল বেডে ঘুমাচ্ছে, সেখানে তুই পুচকো মেয়ে জামাইয়ের আশা করছিস? এই আশা বিলাসিতা মাত্র। ছেলের কথা শুনে চোখ গরম করে তাকালো রায়হান চৌধুরী। যা দেখে সাইমন আবারও দুষ্টু হেসে বলে উঠল, এভাবে তাকিয়ে লাভ নাই রায়হান চৌধুরী। আপনি বিবাহিত পুরুষ হয়ে কি আর বুঝবেন এই শীতে সিঙ্গেলদের কষ্ট? একটা বউ থাকলে এতদিনে দাদা ডাক শুনিয়ে দিতাম। ভাতিজার কথা শুনে সালাম চৌধুরী কেসে উঠল। সায়ন সাইমন দুজন প্রায় সমবয়সী। এই ছেলেটা তার ছেলের থেকেও নির্লজ্জ, মুখে কিচ্ছু আটকায় না। সাইমন একজন পুলিশ অফিসার। এদের বাপ ছেলের মধ্যে বন্ধুর মতন সম্পর্ক। তৎক্ষণাৎ রায়হান চৌধুরী পায়ের স্যান্ডেল খুলে ছেলের দিকে তাক করে গম্ভীর কণ্ঠে শুধালো, জাস্ট তোর মুখটা বন্ধ কর বেয়াদব ছেলে, নয়তো জুতা দিয়ে তোর মুখ বন্ধ করাবো আমি। বিয়ে করতে চাস? শখ কত? তোর মতো বদমাশকে জেনে শুনে মেয়ে দিবে কে? হ্যাঁ রে, বুঝলে পায়েল, আজকাল সত্যি কথা বললে অনেকেরই গায়ে লাগে। শোনো আব্বু, কেউ মেয়ে না দিলেও সমস্যা নেই আমার। তুমি আছো না? আমার মেয়ে পছন্দ হলেই আমরা বাপ ছেলে গিয়ে মেয়ে তুলে আনবো। সাইমন, আমি তোর বাপ হই, বিয়াই না। তুই একটু মুখটা বন্ধ কর বাপ। এই নির্লজ্জ ছেলের কথা শুনে কবে যেন হার্ট অ্যাটাক হয়ে যায় আমার। এরা বাপ ছেলে তর্ক করছে, বাকিরা মুখ টিপে হাসছে। শায়ন বেডরুম থেকে ফ্রেশ হয়ে কেবলই বেরিয়েছিল। দোতলার সিঁড়ির কাছাকাছি আসতেই এদের কথোপকথন শুনতে পেল। তৎক্ষণাৎ সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, এই যে আমিও এসে গেছি। মা,
দ্রুত আমার খাবার রেডি করো, ভীষণ খিদে পেয়েছে। সবার দৃষ্টি পড়লো এবার সায়ন চৌধুরীর মুখ পানে। তানিয়া চৌধুরী ছেলেকে দেখে মুখ গোমড়া করে বলল, তুই গতকাল আসছিস সায়ু, অথচ আমার সাথে একটিবারও দেখা করলি না। সায়ন চৌধুরী তৎক্ষণাৎ মাকে আলতো করে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, আসতে আসতে অনেক রাত হয়েছিল আম্মু, তোমরা সবাই ঘুমাচ্ছিলে তাই আর ডাকিনি। এরই মধ্যে সাইমন মুখ বাঁকিয়ে বলল, আসছে আমাদের নেতা সাহেব। তোকে ফোন করলাম, তুই গতকাল রাতেও বললি আমি সিলেট। এর মধ্যে বউয়ের টানে মধ্যরাত বাসায় হাজির। শালা, আহারে, আমারও একটা বউ থাকলে রাত বিরেতে আমিও তার টানে বাসায় চলে আসতাম, কিন্তু আমার বাপ আমার কষ্টটা বুঝলে না। প্রচুর কষ্ট বুকে। বলতে বলতে বুকে হাত চেপে ধরল সাইমন। সায়ন চৌধুরী ভাইয়ের পাশের চেয়ারটা বসলো। এরপর ভাইয়ের পিঠে হালকা থাপ্পড় দিয়ে বলল, বাহ, তোদের যন্ত্রণায় তো দেখছি আজকাল বউয়ের কাছেও আসা যাবে না। বিয়ে করছি কি আর একা একা রাত কাটানোর জন্য? আমি ভাই বউ পাগল মানুষ, বউ ছাড়া রাতে ঘুম আসে না, তাই মধ্যরাতেই চলে এসেছি। মামা মামিদের সামনে বসে স্বামীর বেফাস কথা শুনে লজ্জায় নিজের রুমে চলে গেল রাত্রিপ্রিয়া। দুই নির্লজ্জ এক জায়গায় হয়েছে। সালমান চৌধুরী ও রায়ান চৌধুরী দুই ভাইও নিজেদের অর্ধেক খাওয়া প্লেটে রেখে উঠে দাঁড়ালো। আজকাল ছেলেমেয়েরা বড় বেপরোয়া, এরা গুরুজন মানে না। ওনারা দুই ভাই আর ছেলে মেয়েদের মাঝে থাকলো না, নিজেদের অফিসে চলে গেল। তানিয়া চৌধুরী ও সাইমনের মা রোকসানা চৌধুরী ওখান থেকে রান্নাঘরে চলে গেল। এরা সবাই মজা করলো। আজ একদম চুপচাপ মনমরা হয়ে বসে আছে পরশ, যা দেখে সায়ন চৌধুরী বোনের গালে আলতো ছুঁয়ে আদরে কণ্ঠে শুধালো, তোর কি হয়েছে পরশ? আমাদের পাকনা বুড়িটা আজ এত চুপচাপ কেন? পরশ সূক্ষ্মভাবে কিছু একটা এড়িয়ে গেল। মনির মুখে হাসি টেনে বলল, আমার কিছু হয়নি ভাই, তোমরা কথা বলো, আমি শুনছি। বিচক্ষণ সায়ন চৌধুরী বুঝলো তার পিচ্চিটা কিছু একটা লুকাচ্ছে। তার বোনেরা তার বড় আদরের। ছোট বোনকে সবার মাঝে আর প্রশ্ন করল না সে, একাকী সময়ে চেনে নেবে ভাবল। অপরদিকে বউ না খেয়ে রুমে বসে আছে। পরমুহূর্তেই সায়ন চৌধুরী নিজের পেটের খাবার নিয়ে উঠে বউয়ের পিছু নিল। যেতে যেতে দুষ্ট হেসে বলল, ইস, বউটা আমার লজ্জা পাইছে গো। বউ, বউ গো, আমার মতো নিরীহ বাচ্চা একটা ছেলেকে এই দুষ্টু সাইমনের মাঝে একা রেখে চলে গেল বউ। তোমার জামাইরে একা পেয়েও টিজ করছে। বউ আমারে বাঁচাও। বিলাপ করতে করতে রুমের ভিতরে প্রবেশ করলো সায়ন চৌধুরী। রাত্রিপ্রিয়া বিছানায় বসেছিল। নিতা সাহেবের অদ্ভুত বিলাপ শুনে স্বামীর দিকে গরম চোখে তাকালো। তৎক্ষণাৎ দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। চট জলদি বরের মুখ চেপে ধরে শক্ত কণ্ঠে শুধালো, ছি ছি শাহান ভাই, আপনি এত নির্লজ্জ। চুপ করুন আপনি প্লিজ, আমার ভীষণ লজ্জা লাগছে। বউয়ের মুখে ভাই ডাক শুনে এতক্ষণের হাস্যোজ্জ্বল মুখখানা ভোতা হয়ে গেল সায়ন চৌধুরীর। তৎক্ষণাৎ বউয়ের থেকে নিজেকে ছাড়িয়ে হাতে রাখা খাবারের প্লেটটা বেডের উপর রাখলো। পুনরায় বউয়ের দিকে ঘুরে বউয়ের মুখখানা দুহাতে উঁচু করে ধরল। টুক করে বউয়ের গালে মৃদু একখানা কামড় বসিয়ে দিয়ে থমথমে কণ্ঠে শুধালো, তুমি সায়ন চৌধুরীকে চরিত্রহীন তকমা লাগিয়ে দিতে চাইছো মনোহরণে। সম্পর্ক তুমি আমার বউ হও বউ। কোথায় স্বামীকে বাবু, জান, কলিজা, সোনা, ময়না, টিয়া কত কিছু বলে ইমপ্রেস করবে, তা না, উল্টো সারাদিন কানের কাছে এসে ভাই ভাই ডেকে আমার রোমান্টিক মোডের পুরো তফরফা বানিয়ে দাও। চিন্তা করে দেখো, আমাকে তুমি ভাই ডাকলে তুমি সম্পর্কে আমার বোন হও। আর ভাই বোন ব্যাপারটা খুব ডিফারেন্ট একটা সম্পর্ক, তাই না? রাত্রিপ্রিয়া অধৈর্য হয়ে স্বামীর মুখ চেপে ধরে বলল, আল্লাহর ওয়াস্তে এবার আপনি একটু চুপ করুন। বহু বছরের পুরনো অভ্যাস থেকে হুটহাট শাহান ভাই চলে আসে। ক্ষমা করুন আমায় চৌধুরী সাহেব। সে যাই বলো না কেন রাত্রিপ্রিয়া, নেক্সট টাইম শুধু আমায় ভাই বলে দেখো। আমি তোমার অবস্থা সেদিন কি যে করে ছাড়বো, খুব বকবো তোমায়। নিতা সাহেবের হঠাৎ গুরুগম্ভীর কণ্ঠে হুমকি শুনে রাত্রিপ্রিয়া মৃদু হাসল। পরমুহূর্তে পা উঁচু করে স্বামীর খোঁচা খোঁচা দাড়ি বিশিষ্ট গালে টুক করে চুমু খেল। তৎক্ষণাৎ স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে আহ্লাদী কণ্ঠে বলল, কিসের আবার ভাই? ভাই বলতে কোনো শব্দ হয় নাকি? যদি কোথাও থেকেও থাকে আমি সেই শব্দকে বয়কট করলাম। আপনি আমার নেতা সাহেব, আমার নেতা যান।
আই প্রমিস অমন ভুলের ইহো জন্মেও হবে না নেতা সাহেব। বউয়ের কথা বলার ভঙ্গিমা দেখে ফিক করে হাসলো সায়ন চৌধুরী। অতপর বউকে পাজা করে উঠিয়ে নিল। রাত্রিপিয়ার সাথে সাথে তার গলা জড়িয়ে ধরল। সায়ন চৌধুরী বউয়ের ঘাড়ে চুমু খেয়ে বলল, এভাবে হার্ট টাচিং নামে দেখে দেখে আমাকে আর ইমপ্রেস করে পাগল করতে হবে না বেগম সাহেবা। আমি কোনো ইমপ্রেস ছাড়াই আপনাদের মতো আরাম। এরপর দুজন একসাথে হেসে উঠল। সায়ন চৌধুরী ধীর পায়ে হেঁটে গিয়ে খাটের উপর বসিয়ে দিল তার মনোহরণীকে। তৎক্ষণাৎ খাবার প্লেট হাতে নিয়ে জিজ্ঞাসা করল, তুমি না খেয়ে রুমে চলে আসলে কেন? বাবা বাবিদের মাঝে বসে আপনারা দুই ভাই কি সব বলছিলেন, আমার ভীষণ লজ্জা লাগছিল তো। রাত্রিপিয়া শান্তশিষ্ট লাজক স্বভাবের মেয়ে, কিন্তু তার পুরোপুরি উল্টো স্বভাবের পুরুষ হচ্ছে তার নেতা সাহেব। এই লোকটা নির্লজ্জহীন লাগাম ছাড়া কথাবার্তা ক্ষণে ক্ষণে লজ্জায় নুয়ে যায় সে। বইয়ের সরল উক্তি শুনে মৃদু হাসল সায়ন চৌধুরী। তৎক্ষণাৎ বইয়ের পাশে গা ঘেঁষে বসে বলল, আহা, আমার লাজুকলতা হয়েছে, এখন আর লজ্জা পেতে হবে না। এবার হা করো, আমি খাইয়ে দিচ্ছি তোমায়। বরের হাতের খাবার খাওয়ার সুযোগটা মিস করল না রাত্রিপিয়া। তৎক্ষণাৎ সুযোগটা লুফে নিল সে। পরোটা আর ডিম মামলেট চিবোতে চিবোতে খাবার প্লেটটা নিজের হাতে নিয়ে নিল। এক টুকরো সিদ্ধ ডিম তাতে সালাদ মিশিয়ে তুলে দিল তার নেতা সাহেবের মুখে। সায়ন চৌধুরী মুচকি হেসে বিনা বাক্যে সেইটুকু মুখে নিল। লোকটা হেলদি খাবার ছাড়া সচরাচর কিচ্ছুটি খায় না, খুব বাজ বিচার করে চলে। বইয়ের হাতের খাবার খেতে খেতে মন্ত্রী সাহেব গালে হাত দিয়ে ঘোর লাগা দৃষ্টিতে তার মনোহরণীর মুখপানে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে উপচে পড়ছে একরাশ মুগ্ধতা, একরাশ স্নিগ্ধতা। সাধারণ একটা মেয়ের মাঝে যেন অসাধারণ কিছু একটা লুকিয়ে রয়েছে। এই চোখ মুখের দিকে একবার তাকালে গুরুগম্ভীর নেতা সাহেব দৃষ্টিতে নেশা লেগে যায়। শত শত মেয়ে উপেক্ষা করার সায়ন চৌধুরী যতবার বইয়ের মুখপানে তাকায়, ততবার যেন অজানা দেশে হারিয়ে যায়। এই মেয়েটা এত আদুরা কেন, এত মায়াবী কেন? সত্যি কি এত মায়াবী বলতে কিছু আছে, নাকি সে ভালোবাসে বলে এত নজর কাড়া মায়াবী লাগে তাকে? এর উত্তর জানা নেই তার, উত্তর খোঁজার প্রয়োজনও মনে করল না। রাত্রিপ্রিয়া প্রায় সব সময় দেখে আসছে লোকটা তার দিকে সবসময় মুগ্ধ দৃষ্টিতে তাকায়। সে ভেবে পায় না তার মধ্যে কি এমন অলৌকিক জিনিস রয়েছে যা সারাক্ষণ মুগ্ধ হয়ে দেখে তার নেতা সাহেব। এই যে খাবার সময় তার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষটা, এতে বেজায় অস্বস্তি হচ্ছে তার। মিনিট পাঁচেক সময় কেটে গেল। স্বামীকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সপ্তদশী মেয়েটা চট করে প্রশ্ন করল, কি দেখছেন অমন করে? তোমাকে? আশ্চর্য, এভাবে দেখার কি আছে? আমি কি নতুন নাকি? যেভাবে দেখছেন মনে হচ্ছে আমাকে আর কখনোই দেখেননি। সায়ন চৌধুরী মৃদু হেসে বইয়ের কাঁধে মাথা রেখে মোলায়েম কণ্ঠে শুধালো, তুমি আমার কাছে নিত্য নতুন, তোমাকে দেখার অন্ত নেই। রাত্রিপ্রিয়া লাজুক কণ্ঠে শুধালো, আমি আহামরি কোনো সুন্দরী নাকি? আমার কি আছে? তোমায় দেখছি না তবু। তাহলে ডুবেছি কোথায়? তোমার কাজল চোখের অনন্ত মায়ায়। তোমার ছলাক ছলাক দৃষ্টির চাহনিতে মরছি পুরছি, ওই দৃষ্টির চাহনিতে শতবার খুন হয়েছে। ওখানেই তো আটকে আছে সায়ন চৌধুরী। লোকটা হৃদয় মাতানো কথার বিপরীতে রাত্রিপ্রিয়া কি বলবে খুঁজে পেল না। সে চুপচাপ অনুভব করছে শুদ্ধ পুরুষের পবিত্র ভালোবাসা। সায়ন চৌধুরী বইয়ের এলোমেলো চুলের ঘ্রাণ নিতে নিতে পুনরায় আবারও বলল, জানো মনোহরণী, শুদ্ধ পুরুষ তার শখের নারীর রূপে আটকায় না, মায়ায় আটকায়। প্রেমিক পুরুষ কখনো পদ্মা, মেঘনা, যমুনা নদীর অথই জলে ডুবে না। পুরুষ ডুবে মরে প্রেয়সীর এলোমেলো খোলা চুলে, প্রেয়সীর শাড়ির ভাজে ভাজে তার লিপটে যাওয়া চোখের কাজলে, তার হুটহাট আর চোখের চাহনিতে। আর যে পুরুষ ডুবে প্রেয়সীর শরীরের ভাজে, তার রূপের আগুনে, সে পুরুষ প্রেমিক নয়, সে পুরুষ বেস্ট হাজব্যান্ড নয়, সে পুরুষ প্রেম কিংবা ভালোবাসতে আসেনি। সে প্রিয় রূপে এসে করে ছলনা, ভণ্ডামি আর জালিয়াতি। লোকটার মনোমুগ্ধকর ভালোবাসা দেখে চোখে জল চলে আসলো রাত্রিপ্রিয়ার। সে কথা বলতে গিয়েও গলা দিয়ে স্বর বের হচ্ছে না। যা পর্যবেক্ষণ করে সায়ন চৌধুরী বইয়ের চোখের জল মুছে দিয়ে কপালে গাঢ় চুমু খেলো। এরপর আলগোছে মেয়েটার মাথাটা বুকে জড়িয়ে ধরে বলল, বুঝলে বউ, আমাকে যদি পৃথিবীর হাজারো সুন্দরী নারীর সামনে নিয়ে প্রশ্ন করা হয় এর মধ্যে সবচেয়ে সুন্দরীকে, আমি নির্দ্বিধায় বলবো এর চেয়েও আমার বউ বেস্ট।
আমি এটাও জানি তুমি আহমরি সুন্দরী, তোমার থেকেও বেস্ট কেউ না কেউ রয়েছে। তবু হাজার রমণীর ভিড়ে তুমি আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী। এই সত্য কখনো নড়বড়ে হবে না, যেমনটা হয় না আকাশ, বাতাস, পৃথিবী এবং প্রকৃতির নিয়ম। রাত্রি আর সহ্য করতে পারল না, আনন্দে ঝরঝর করে কেঁদে স্বামীর বুক ভাসালো। একটা মেয়ের কাছে এর চেয়ে বড় পাও কি আর থাকতে পারে? পারে না তো। মেয়েটা অস্ত্রসিক্ত নয়নে স্বামীর বুকে মুখ লুকিয়ে ভেজা কণ্ঠে আওড়ালো, নেতা সাহেব, আপনি সব সময় বেস্ট। আপনি বেস্ট সন্তান, বেস্ট হাজবেন্ড, বেস্ট ভাই, বেস্ট। আপনার মতো কেউ না, কেউ হতে পারে না। আমার দেখা পৃথিবীর সেরা পুরুষটি আপনি। এই সেরা পুরুষটি আমার অর্ধাঙ্গন। আমি ভীষণ লাকি, আমার ভাগ্য ভীষণ দামি। সায়ন চৌধুরী থেমে থেমে হাসলো, বউকে আর একটুখানি শক্ত করে জড়িয়ে ধরলো, কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, ভালোবাসি মনোহরণ। ছাদের রেলিং ধরে খোলা আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে এক সপ্তদশী মেয়ে পরশ। চোখে মুখে তার বিষণ্ণতার ছাপ, বুকে ভরা হাহাকার। আকাশের দিকে তাকিয়ে এতক্ষণ চেপে রাখা ভারী ভারী দীর্ঘশ্বাসগুলো ছাড়ছে। এমন সময় পাশের দোলনায় ছাদ থেকে এক যুবক মৃদু আওয়াজ করে ডাকল, ওই কচি, অমন করে আকাশের দিকে তাকিয়ে কি খুঁজে চলেছ গো? দুরন্ত আকাশের দিকে তাকিয়ে লাভ হবে না গো। আকাশে দুঃখ ছাড়া আর কিছু খুঁজে পাবে না তুমি। জমিনে তাকাও কচি, চোখ মেলে খুঁজে দেখো, জমিনেই লুকিয়ে আছে অমূল্য রতন। যুবকটির কথা কর্ণকুহরে পৌঁছাতে পরশের গভীর ধ্যান ভাঙল। শব্দ অনুসরণ করে সেদিকে তাকালো একবার। কালো রঙের ফর্মাল ড্রেসে পাশের ছাদে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া এক শ্যামবর্ণের সুদর্শন পুরুষ। ঠোঁটের কোণে তাহার মিষ্টি হাসি। বিরক্ত হলো পরশ, মুখ ঘুরিয়ে নিল। কপালে ভাঁজ পড়ল যুবকটি। মেয়েটার এহেন নীরবতা তার কাছে খটকা লাগলো বেশ। অন্য সময় হলে শক্ত কণ্ঠে দুই চার কথা শুনিয়ে দিত, ঝাঁঝালো কণ্ঠে বলতো, কতবার বলছি আমাকে এভাবে কচি কচি বলে ডাকবেন না নয়ন ভাই। আমার সুন্দর একটি নাম আছে, পরশ আমার নাম। আমি কচি না, যথেষ্ট বড় হয়েছি। মেয়েটার স্বভাবের সাথে এই নিশ্চুপ নীরবতা বড্ড বেমানার। মেয়েটার দিকে কাঙ্ক্ষিত রেসপন্স না পেয়ে নয়ন পুনরায় আবারও মৃদুকণ্ঠে বলল, ওই কচি, কথা বলছো না যে? মনের কোণে অভিমান জমেছে নাকি? মন খারাপ তোমার? কিছু হয়নি নয়ন ভাই, এমনিতেই কথা বলতে ইচ্ছা করছে না। জবাব দিয়ে সিঁড়ির কাছাকাছি এসে নিচে নামতে উদ্যত হলো পরশ। নয়ন মেয়েটার আচরণে বিস্মিত, হতভাগ। যে মেয়ে সারাদিন কথা বলে আজ তার কথা বলতে ইচ্ছা করছে না, ইন্টারেস্টিং ব্যাপার। নয়ন আনমনে কিঞ্চিত হাসল। সায়ন চৌধুরীর প্রাণপ্রিয় বন্ধু নয়ন খান, পাশাপাশি বাসা তাদের। দুজন ছোট থেকেই একসাথে বড় হয়েছে তার। নয়ন শহরের নামকরা একজন অ্যাডভোকেট। মাত্রই কাজ ছাড়াই একবার ছাদে এসেছে সে। প্রতিদিন রুটিন মাফিক একবার আসা হয়। পাশের বিল্ডিং এর ছাদে কাঙ্ক্ষিত একজন নারীকে দেখার লোভে এই নিয়মের হেরফের হয় না তার। কখনো তার দেখা মেলে, কখনো বুক ভরা হতাশা নিয়ে চলে যায় পুরুষটি। ছোট পরশের মনে মেঘ জমেছে। সেদিকে তাকিয়ে নয়ন হঠাৎ করে মুচকি হেসে বলে উঠল, ঘর পড়লে তো সবাই দেখে, মন পড়লে দেখে কজন? মুখ দেখে যারা মন বুঝতে পারে তারাই তো আসলে স্বজন। জীবনে অনেকেই আসে, শেষ পর্যন্ত থাকে কজন? শেষ মুহূর্ত অবধি যে থেকে যায় সেই তো বন্ধু প্লাস প্রিয়জন। অপ্রত্যাশিত কিছু হটস্পর্শকৃত নিদারুণ সত্য কথা শুনে থেমে গেল কিশোরী মেয়েটার চলন্ত পা। চট করে পিছন ঘুরে তাকালো সে। কি নিদারুণ সূক্ষ্ম ব্যথা চেপেছে তার বক্ষে। সে তো এই ব্যথা দেখাতে চায় না কাউকে। তবে কি লোকটা কোনোভাবে তার যন্ত্রণা বুঝে গিয়েছে? না, একদম বুঝতে দেয়া যাবে না। সবারই তো কিছু গোপন ব্যথা থাকে, তার এটাও না হয় সূক্ষ্মভাবে পড়ে থাকুক মনের কোণে। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে যুবকটির উদ্দেশ্য বলল, কিছু বলবেন নয়ন ভাই? বলতে নয়, শুনতে এসেছি। কারণে নয়, অকারণেই তোমাকে দেখতে এসেছি। শত বাহানার মাঝে এক চিমটি চোখের প্রশান্তি পেতে এসেছি। এহেন কথাখানি খুব করে বলতে ইচ্ছা করলেও বলা হলো না যুবকটির। গলার কাছে এসে মুখবাক্য পরিণত হলো না। মিনিট সময় অতিবাহিত হলো, কাঙ্ক্ষিত মানুষটির থেকে জবাব আসলো না কোনো।
পরশ এখনো জবাবের আশায় সেদিকে তাকিয়ে আছে, যা দেখে অকারণেই মাথা চুলকালো নয়ন। চট করে তাই সূক্ষ্ম মস্তিষ্ক কাজে লাগিয়ে কথা বলার বাহানা খোঁজ করল, তৎক্ষণাৎ পেয়েও গেল। আজ অবশ্য একটা কারণও রয়েছে। সকাল 10টায় সায়ন চৌধুরীর সাথে দুজন একসাথে বের হবে অফিসিয়াল কাজে। আগে থেকে দুই বন্ধু চুক্তি করে রেখেছে। নয়ন একবার হাতঘড়ি পর্যবেক্ষণ করে নিল, সময় 9টা 40। তৎক্ষণাৎ সিরিয়াস ভঙ্গিতে বলল, সায়ান কি করছে কচি? তোমার ভাইকে একটু তাড়াতাড়ি বের হতে বলো, গেটের কাছে আমি অপেক্ষা করছি। তোমার ভাইকে একটু ডেকে দাও। আচ্ছা। ছোট্ট করে উত্তর দিয়ে পরশ নিচে নামলো। ফুস করে শ্বাস ছাড়ল নয়ন। মেয়েটা যাওয়ার দিকে তাকিয়ে বুকে হাত বেঁধে আনমনে বলল, তুমি অনেক সাধনার কবিতা আমার, আছো গল্পের শুভ সূচনায়। তুমি দূর থেকে দেখা প্রিয় আকাশ আমার, আমি ভালোবাসি শুধু তোমায়। তুমি ভোরের শিশির সন্ধ্যা মালতী আমার, তুমি সহস্র তারার মাঝে চাঁদ। তুমি মন খারাপের মন ভালো আমার, তুমি হাসলেই কেটে যায় অবসাদ। বেডরুমে বসে ফর্মাল পোশাকে তৈরি হচ্ছে সায়ন চৌধুরী। আজ তার বিশ্রাম করার কথা ছিল, কিন্তু হলো কই। জাতীয় সংসদ থেকে জরুরি তলব। আজ প্রধানমন্ত্রী সংসদ ভবনে জরুরি সভার আহ্বান করেছেন। প্রত্যেক সংসদ সদস্যের উপস্থিতি কাম্য। অগত্যা যেতে বাধ্য সবাই। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সাদা শার্ট গায়ে জড়িয়ে নিল সায়ন চৌধুরী। তার পাশাপাশি দাঁড়িয়ে আছে রাত্রি পিয়া। স্বামীর শার্ট পরার সঙ্গে সঙ্গে নিজে থেকে শার্টের বোতাম আটকে দিল সে। বিয়ের পর থেকে এটা প্রতিদিনই করে আসছে মেয়েটা। নিজের কাজটুকু সম্পূর্ণ করে কিঞ্চিৎ সরে দাঁড়ালো। এরই মধ্যে তার হাত ধরে টান দিয়ে নিজের কাছাকাছি নিয়ে গেল সায়ন চৌধুরী। প্রেয়সী পিছন থেকে কোমর জড়িয়ে ধরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো দুজন। নিতা সাহেব আয়না থেকে ঘোর লাগা দৃষ্টিতে দেখছে তার মনোহরণীকে। রাত্রি পিয়া তৎক্ষণাৎ লোকটাকে আলতো ধাক্কা দিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, কি ব্যাপার নিতা সাহেব, এখন আপনার মতলবটা কি? আপনার মতলব সতলব তো ভালো দেখছি না আমি। সায়ন চৌধুরীর বাঁধন শক্ত করে প্রিয়তমা স্ত্রীর শাড়ি ভেদ করে খোলা পেটে সুরসুরি দিল। খিলখিল করে হেসে উঠল রাত্রি পিয়া, যা দেখে সানাম চৌধুরী দুষ্ট হেসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার নেতা সাহেব সব সময় রোমান্টিক মোডে থাকে বেগম সাহেবা। তুমি কাছাকাছি আসলেই তার বুকে প্রেমের তুফান বয়ে যায়, আর সঙ্গে রোমান্টিকতা এসে ভর করে, প্রেম প্রেম খেলা করে। ছি অশুভ লোক। সায়ন চৌধুরী পুনরায় হাসলো, বইয়ের ঘাড়ে গভীর চুমু খেয়ে বলল, তুমি তো আমায় চরম অশুভ বানিয়েছো বেগম সাহেবা। জনগণের নেতা সাহেবের ইজ্জত হরণ করেছো তুমি। সেই অপরাধে আমি তোমার নামে মামলা ঠুকে দিব। আমার বুকের কারাগারে বন্দি করে যাবজ্জীবন কারাদণ্ড দিব। কারাগার যদি হয় আপনার বুক, সেখানে আমি নির্দ্বিধায় বলতে বলতে নিজের দু হাতে প্রিয় পুরুষটির গলা জড়িয়ে ধরল। এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার দেখা সবচেয়ে সেরা পুরুষটিকে। এরই মধ্যে সায়ন চৌধুরী তাকে ছাড়ল। চটজলদি বইয়ের শাড়ির আঁচলখানা তাহার মাথায় চাপিয়ে দিয়ে নিজেও পাশে একটু চেপে দাঁড়াল। পর মুহূর্তে আয়নায় নিজেদের প্রতিচ্ছবিতে দৃষ্টি রেখে বলল, দেখো বউ, আমাদের দুজনকে একসাথে কি দারুণ মানিয়েছে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে একমাত্র সানাম চৌধুরীর জন্য, সায়ন চৌধুরীর জন্যই পারফেক্ট করে বানিয়েছে। মাশাআল্লাহ। যদি আমার বউ আমার চেয়ে সুন্দর, তবে তার জন্য আমিও সুন্দর। আচমকা চমকালো মেয়েটি। নারীটি ঠিক কতটা চোখের প্রশান্তি হলে মানুষ এমন করে বলে? তার নিতা সাহেব না হলে বোধহয় এমন নিদারুণভাবে নিজেকে চেনা হতো না। মানুষটা শতভাবে শত উপায়ে তাকে চমকে দেয়। এই মানুষটাকে যত দেখে তত মুগ্ধ হয়ে যায় রাত্রি। পরক্ষণেই হাসল রাত্রি। নিতা সাহেবের কপালে আলগোছে গভীর চুমু খেয়ে নিল। অতঃপর তার গাল ছুঁয়ে আদুরে কণ্ঠে বলল, যতটুকু সুন্দর হলে আপনাকে ছাড়া রাত্রি পিয়া অপূর্ণ, ঠিক ততটুকু সুন্দর আপনি। আমার মনোহরণী যখন বলেছে আমি সুন্দর, আজ থেকে ধরে নেব পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষটাই হলাম আমি। রাত্রি পিয়া আহ্লাদি হলো। খানিকটা লজ্জা পেয়ে মুখ লুকালো স্বামীর প্রশান্ত বুকে। তাকে নিজের বুকের সাথে চেপে ধরল সায়ন চৌধুরী। মাথায় চুমু খেয়ে নেশালো কণ্ঠে শোধালো, তুমি আমার রাত্রিকালের ভোর হওয়ার কুয়াশার মতো সিদ্ধ ভালোবাসা। তুমি আমার ধোয়াটা চায়ের কাপে জমতে থাকা বিন্দু বিন্দু উষ্ণতা। তুমি আমার সন্ধ্যাবেলায় জলজল করতে থাকা তারার মেলা। লাজুকলতা ঠিক এইভাবেই লজ্জা পেয়ে বৃদ্ধা বয়সের কারণে অকারণের কাছে এসো। আমি ঠিক তখন দুরন্ত বালকের ন্যায়
আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেব তোমায়। এরই মধ্যে দরজায় মৃদু শব্দ করলো পরশ। বলল, ভাই, তোমায় নয়ন ভাই ডাকছে, দ্রুত নিচে যেতে বলল। তৎক্ষণাৎ দুজন সরে দাঁড়ালো। সায়ন চৌধুরী একবার দেয়াল ঘড়ি পর্যবেক্ষণ করে বলল। আসছি আমি। পরশ নিঃশব্দে জায়গা ছাড়লো। সায়ন চৌধুরী আর দেরি করল না, নিজেকে পরিপাটি করে অফিসিয়াল ব্যাগটা হাতে নিল। শেষবার বইয়ের কপালে চুমু খেয়ে বলল, আসছি, সাবধানে থেকো। একদম একা একা বাড়ির বাইরে যাবা না। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল করবা। আচ্ছা, আপনিও সাবধানে থাকবেন নেতা সাহেব। সায়ন চৌধুরী মুচকি এসে নিচে নামলো। তার পিছু পিছু রাত্রি, মা, চাচি, বোনেদের থেকে একে একে বিদায় নিয়ে বের হলো। এরই মধ্যে পার কয়েক সবাইকে সতর্ক করছে সায়ন চৌধুরী। কেউ জানি একা একা কোথাও না যায়, কোনো সমস্যা হলে তাকে যেন বলো, ইত্যাদি ইত্যাদি। নিজের পরিবার নিয়ে আজকাল ভয় হয় তার। প্রকাশ্য গোপনে বহু শত্রু আছে তার। নিজেকে নিয়ে ভয় না হলেও বাকিদের নিয়ে সবসময় ভয়ে থাকে সে। যদি কেউ স্পেশাল গার্ড ছাড়া সচরাচর বাইরে বের হয় না, তবু একটা অজানা ভয় থেকেই যায়। চৌধুরী বাড়ির বিশাল গেটের কাছে পুলিশ ফোর্স ও বিশাল বডিগার্ডেরা গাড়ি নিয়ে অপেক্ষা করছে মন্ত্রী সায়ন চৌধুরী। এরই মধ্যে গেটের কাছাকাছি কাঙ্ক্ষিত লোকটিকে দেখে সবাই স্যালুট করলো। মন্ত্রী সায়ন চৌধুরীর স্পেশাল গাড়ির ড্রাইভার এসে দ্রুত গাড়ির দরজা খুলে দিল। সায়ন চৌধুরীর গম্ভীরতা বজায় রেখে নিজের সিটে বসলো। নিজের পরিবার বন্ধুদের কাছে সায়ন চৌধুরী হাসি খুশি নির্লজ্জ হলেও বাইরের সবাই গুরুগম্ভীর সায়ন চৌধুরীকেই চেনে, যে প্রয়োজন ছাড়া একটা কথা বলাও পছন্দ করে না। প্রয়োজনের তুলনায় তাকে সবাই একটু বেশি ভয় পায়। সায়ন বসতেই তার পাশের সিটে বসলো নয়ন। ড্রাইভার এসে দরজা লক করে নিজের সিটে বসলো। স্যারের অনুমতি পেয়ে একে একে সামনে পিছনে মোট 5টা গাড়ি চলতে শুরু করলো। মাঝখানে চকচকে কালো রঙের গাড়িখানায় রয়েছে মন্ত্রী সায়ন চৌধুরী। গাড়ি স্টার্ট দিতেই সায়ন চৌধুরী হাসি মুখে মা বউকে হাতের ইশারায় বিদায় জানালো, কারণ তারা গেটের কাছে দাঁড়িয়েছিল। এরই মধ্যে বন্ধুর কাজ চাপকে বিরক্তকর কণ্ঠে নয়ন বলল, এত দেরি করলি কেন শায়ান? জানিস কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি? অলরেডি তোর 10 মিনিট লেট। ঘরে বউ আছে, দেরি তো একটু হবে। বুঝিস না এই ব্যাপারটা? চাপা কণ্ঠে শুধালো সায়ন চৌধুরী। নয়ন হাসলো। দুই বন্ধু নিজেদের মতন সময় কাটাতে লাগলো। আমি 2 মাসের প্রেগনেন্ট রাহি। আমার প্রেগনেন্সির রেজাল্ট পজিটিভ আসছে রে। এই সিচুয়েশনে আমি কি করব রাহি? নিজের অব্যাহত ছোট ননদ পরশ প্রেগনেন্ট কথাখানা কর্ণকুহরে পৌঁছাতেই পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল রাত্রিপ্রিয়া। তার মাথা ঝিনঝিন করছে। নিজের সুখের সংসারে কোন পাপ, এ কোন নতুন অশান্তির উৎপত্তি হলো? বিকেলে নিজের বেডরুমে বিশ্রাম করছিল রাত্রিপ্রিয়া। কিছুদিন পরই তার ইন্টারের প্রথম বর্ষের এক্সাম। পরশ ও রাত্রিপ্রিয়া দুজনেই প্রায় সমবয়সী। তারা একই ক্লাসে একই কলেজে পড়াশোনা করছে। মেইলি সমস্যার জন্য গত 2 দিন কলেজে যায়নি সে। পরশ গিয়েছিল, শুনেছে ক্লাস টিচারের গুরুত্বপূর্ণ কিছু নোটস দিয়েছে গতকাল। হঠাৎ সে কথা মনে পড়তে সেগুলো নেওয়ার জন্য পরশের রুমে আসছিল রাত্রিপ্রিয়া। দরজার কাছাকাছি আসতেই ভিতর থেকে ভয়ঙ্কর কিছু বাক্য শুনতে পেয়ে তার পরন্ত পা থেমে যায়। তাদের পরশ এমন কাজ করেছে, বিশ্বাস করতে পারছে না সে। সত্যি কি পরশ প্রেগনেন্ট? এ কি করে সম্ভব? সে কি ভুল শুনেছে? না, নিজের কানকে কি করে অবিশ্বাস করবে? সে স্পষ্ট শুনেছে পরশ ফোনে কাউকে এটা বলছে। রাহি হচ্ছে পরশের ঘনিষ্ঠ বান্ধবী। তার মানে রাহির সাথে কথা বলছে পরশ। সংশয়ে পড়ল রাত্রিপ্রিয়া। তৎক্ষণাৎ কান খাড়া করল। ভিতর থেকে এখন আর কোনো আওয়াজ আসছে না। হয়তো তার উপস্থিতি টের পেয়েছে পরশ। ভিতরে যাওয়া ঠিক হবে নাকি হবে না, কিছুক্ষণ নিজের সাথে দ্বিধাদ্বন্দ্ব করে অবশ্যই দরজায় টোকা দিল। বলল, পরশ, আসবো? ভিতর থেকে পরশ খুব আস্তে করে বলল, আয়। নিজেকে এমনভাবে ধাতস্থ করলো রাত্রিপ্রিয়া যেন কিছুই শুনতে পায়নি সে। ধীর পায়ে রুমে প্রবেশ করে আর চোখে একবার তাকিয়ে পর্যবেক্ষণ করলো পরশকে। মেয়েটার চোখ দুটো ফুলে আছে, কেমন বিপর্যস্ত লাগছে তাকে। মায়া হলো রাত্রিপ্রিয়া। পরশ নিজের বেডে নিচু হয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে। রাত্রিপ্রিয়া বসলো তার পাশে, কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, কেঁদেছিস? কি হয়েছে তোর পরশ? আমাকে বল। চমকে উঠল রাত্রিপ্রিয়া। মুখে ভয়ার্থের ছাপ, তবু নিজেকে সামলে আমতা আমতা করে বলল,
কই কই কেঁদেছি, কিছু হয়নি, আমার কিছু হয়নি। মিথ্যে বলছিস কেন পরশ? তোর চোখের জল স্পষ্ট। যা শুনে পরশ মলির মুখে একটুখানি হাসি টেনে বলল, ভীষণ মাথা ব্যথা করছে রে, তাই চোখ দিয়ে জল পড়ছে। তুই কিছু বলবি? রাত্রি বুঝে গিয়েছে পরশ মিথ্যা বলছে, তাকে বলতে চাইছে না যখন সেও জোর করলো না। আর তৎক্ষণাৎ উঠে বসলো রাত্রি, নিজের আসার কারণখানা আড়াল করে পরশকে বলল, ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা দেবো। চল ছাদে যাই। না রে, ভালো লাগছে না, তুই যা, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমি একটু ঘুমোবো। তুই বের হওয়ার সময় রুমের লাইটটা অফ করে যাস। বলতে বলতে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল পরশ। মেয়েটার ভাবসাবে বলে দিচ্ছে মেয়েটা কিছু একটা লুকাতে চাইছে। ভয়ঙ্কর সেই সত্য কেমন খোলসা হয়ে আসছে। রাত্রে পিয়াও আর দাঁড়ালো না, পরশের কথা অনুযায়ী রুমের লাইট অফ করে বেরিয়ে পড়ল। তার কপালে চিন্তার ভাঁজ, চোখে মুখে আতঙ্ক। যদি সেসব সত্যিই হয়ে থাকে, তারা কি করে মুখ দেখাবে সমাজে? তার নেতা সাহেব, তার মামারা কিভাবে ব্যাপারটা নেবে? এসব ভাবতে ভাবতে নিজের রুমের দিকে অন্যমনস্ক হয়ে হাঁটছে রাত্রে পিয়া। এরই মধ্যে তানিয়া চৌধুরী ডাকলো তাকে, বলল, বৌমা। আচমকা ডাকে খানিকটা চমকালো মেয়েটা, পরক্ষণে নিজেকে সামলে বলল, জি মামুনি। চৌধুরী বাড়ির ছোট বড় সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে, কেননা দুদিন বাদে সালমা চৌধুরীর ছোট বোন সানজিদার মেয়ের বিয়ে। তার দুই মেয়ে শেফা ও সেতু। বড় মেয়ে শেফার বিয়ে হচ্ছে ব্যাপক ধুমধাম করে। ভাই ভাবিদের নিকট সানজিদার আবদার তারা যেন দুদিন আগেই তাদের বাড়িতে উপস্থিত হয়। সাইমন, সানাম, রাত্রে পেয়া বাদে চৌধুরী বাড়ির সকলে এখনই সেখানে যাবে। সায়ন চৌধুরী দুপুরে ফোন করে বাবাকে জানিয়েছে, আমার আর সাইমনের ইমার্জেন্সি কিছু কাজ আছে, আমরা যেতে পারছি না। তুমি বিকেলে সবাইকে নিয়ে ফুপির বাড়িতে চলে যাও বাবা। আমি রাত্রেই সাইমন সবাই মতো বিয়ের অনুষ্ঠানে দিনে উপস্থিত হব। ছেলের কথা অনুযায়ী দুদিন আগেই বড় ভাগ্নের বিয়েতে যাচ্ছে তারা। সবার মাঝে কত আনন্দ কাজ করছে, ছোট বড় সবাই নিজেদের মতন গোছকাজ করছে। কোন দিন কে কি পরবে, কিভাবে সাজবে, কোন ড্রেস বেশি মানাবে, এইসব নিয়ে বাচ্চারা বড়রা মাতামতি করছে। তানিয়া চৌধুরী তার ছোট মেয়ে পরশের রুমেই যাচ্ছিল। সবার মধ্য থেকে ছোট মেয়েটার কোনো খোঁজ নেই তার। এরই মধ্যে এখানে রাত্রিকে দেখে ব্যস্ত কণ্ঠে উনি বলল, সবাই গোছগাছ করেছে, আমরা এক্ষুনি বের হব বাসা থেকে, হাতে একদম সময় নেই। তুমি একটু পরশকে ডেকে দাও তো। হ্যাঁ, ও এখনো আসছে না যে। যা শুনে রাত্রি পেয়ার মুখটা শুকিয়ে গেল। বিয়ে নিয়ে সবাই কত এক্সাইটেড। সবার এই আনন্দ দেখে রাত্রি পেয়ার নিজের শোনা কথা চেপে গেল খুব গোপনে। তার এইসব বলতে ইচ্ছা করছে না আজ। থাক না, সবাই একটু আনন্দই করুক। এরকম দুঃসংবাদটা না হয় পরেই শুনল। রাত্রি পেয়া তৎক্ষণাৎ শাশুড়িকে মাথা নাড়িয়ে সায় দিয়ে বলল, আচ্ছা মামুনি, আমি দেখছি। পুনরায় শাশুড়ির কথা অনুযায়ী মেয়েটা ডাকলো পরশকে। সবটা শুনে পরশ সাথে সাথেই নাকচ করে দিল। সে এখন যাবে না, তার মাথা ব্যথা করছে। পরশ যাবে না শুনে তানিয়া চৌধুরী, রোকসানা চৌধুরী, পায়েল ও তানহা আসলো রুমে। সবাই সাদাসাদি করছেন, জোর করছে তাকে। পায়েল অভিমান নিয়ে বলল, তুই না গেলে আমিও যাব না পরশ। তানহা বলল, ছোট আপু, তোমাদের এক্ষুনি আমাদের সাথে যেতেই হবে। আমাদের কত কত প্ল্যান, তুমি না গেলে জমবে না। প্লিজ চলো না। হুট করে রেগে গেল পরশ, চিৎকার দিয়ে বলল, আশ্চর্য, তোরা এমন করছিস কেন? কতবার বলেছি আমার শরীর খারাপ লাগছে, আমি যাব না, তোরা যাবি যা, আমাকে বিরক্ত করছিস কেন? হঠাৎ মেয়েটার এমন আচরণে বিস্মিত হলো সবাই। যে মেয়ে কোনো অনুষ্ঠান হলে সবার আগে রেডি হয়ে সবাইকে তাড়া করত, আজ তার চোখ মুখে বিরক্ত। তানিয়া চৌধুরী চিন্তিত হলো, কি হলো হঠাৎ মেয়েটার? ইদানিং তার আগে সেই চঞ্চলতা হারিয়ে গিয়েছে। সব সময় নিজের রুমে চুপচাপ থাকে, কিছু জিজ্ঞাসা করলেও এড়িয়ে যায়। পরিস্থিতি সামলাতে রাত্রি পিয়া বলল, তোমরা সবাই যাও, পরশ আমাদের সাথেই না হয়ে গেল। তাছাড়া তোমরা সবাই চলে যাচ্ছ বাসায়, আমার একা একা ভালো লাগবে না। পরশ না হয় আমার সাথেই থাকুক। তানিয়া চৌধুরী আপত্তি করে বলল, আমার মেয়েটা অসুস্থ, আর আমি তাকে রেখে বিয়েতে যাব? না, আমি যাব না আজ। শাশুড়িকে আশ্বাস দিয়ে রাত্রি পিয়া বলল,
আমি আছি তো, আমি দেখে রাখবো। কে? কোনো অসুবিধা হবে না মামুনি। উনি আসলেই ডক্টরের কাছে নিয়ে যাব পরশকে। আপনি চিন্তা করবেন না। এরপরে একে একে সবাই আপত্তি করলেও তাদের বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিল রাত্রিপ্রিয়া। রাত 10টায় বাসায় শাওন চৌধুরী সাইমন চৌধুরী ফিরল। দুই ভাই ফ্রেশ হয়ে টুকটাক কথা বলল। এরই মধ্যে রাত্রিপ্রিয়া রাতের ডিনার রেডি করলো। ডাকলো সবাইকে। সবাই আসলেও পরশ খাবে না বলল। মেয়েটা বিকেল থেকে একেবারেও বের হয়নি রুম থেকে। ডক্টরের কাছেও যাবে না। তার মাথা ব্যথা এখন কমে গিয়েছে, শুধু একটু শরীর দুর্বল লাগছে। ঘুমালেই ঠিক হয়ে যাবে। তাই আর কেউ তাকে জোর করলো না। উঠে দাঁড়ালো সায়ন চৌধুরী। খাবার প্লেট হাতে নিয়ে বোনের রুমে গেল। ভাইকে দেখেই শোয়া থেকে উঠে বসলো পরশ। সায়ন চৌধুরী বসলো বোনের কাছে। নিজের হাতে ভাত মাখিয়ে মুখের সামনে ধরল। আদুরে কণ্ঠে শুধালো, খেয়ে নে পরশমণি, এত বড় রাতে না খেয়ে থাকতে এসো না, অল্প করে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ো। সাথে সাথে অপরাধীর ন্যায় মাথা নিচু করে ফেলল পরশ। তার কান্না দলা পাকিয়ে আসছে, তবু নিজেকে সামলাতে চাইছে। ছলছল চোখে দ্রুত ভাইয়ের হাতে খেয়ে নিল। সবকিছু পর্যবেক্ষণ করেও কিচ্ছুটি বলল না সায়ন চৌধুরী। বোনকে খাইয়ে দিয়ে শুয়ে দিল। মাথার পাশে বসে হাত বুলিয়ে দিতে দিতে বলল, চোখ বন্ধ কর বুড়ি, ঘুমানোর ট্রাই করো, আমি হাত বুলিয়ে দিচ্ছি। ভাই হাত বুলিয়ে দিলে ব্যথা সেরে যাবে। আমি ঠিক আছি ভাই, তুমি যাও খেয়ে নাও, আমি এমনিতেই ঘুমিয়ে পড়বো এখন। বোনকে থামিয়ে দিল সায়ন। পরশ আর কথা বাড়ালো না। মাথায় ভাইয়ের আদরের ছোঁয়া অনুভব করতেই কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়ল সে। সায়ন চৌধুরী আরো কিছুক্ষণ বোনের মাথায় হাত বুলিয়ে দিল। এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে বোনকে। কত মায়া তার বোনের মুখে। হঠাৎ করে দীর্ঘশ্বাস ছাড়ল সে। বোনের কপালে আলতো চুমু খেয়ে তবেই রুমের লাইট অফ করে বেরিয়ে পড়ল। সাইমন রাত্রিপ্রিয়া খাবার সামনে নিয়ে টেবিলে অপেক্ষা করছিল সায়ন চৌধুরীর। এরই মধ্যে সায়ন চৌধুরী আসলো। তার খেতে ইচ্ছা করছে না আজ। সে না খেলে রাত্রি সাইমন কেউ খাবে না, তাই বাধ্য হয়ে বসলো সায়ন। খেতে খেতে টুকটাক কথা বলছে সাইমন। চুপচাপ শুনছে সায়ন ও রাত্রি। মাঝে মধ্যে হু হা সংক্ষিপ্ত উত্তর দিচ্ছে, যা দেখে বিরক্ত সাইমন এক পর্যায়ে অধৈর্য হয়ে বলল, কি রে শালা, আজ মুখে কলপ এঁটেছিস নাকি? অসহ্য লা। তাকে থামিয়ে দিয়ে সায়ন চৌধুরী গম্ভীর স্বরে শুধালো, আমি তোর শালা নই না, তুই আমার দুলা ভাই। তোর বোন যখন আছে একটা চান্স আমার এখনো আছে। তুই শালা হলে হতেও পারিস। আমি নেতা সায়ন চৌধুরী, জেনে শুনে তোর মতো একটা লুচুর হাতে তার বোনকে তুলে দিবে ভাবলি কি করে? এসব জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে। তুই মন্ত্রী হলে তোকে কারাগারে বন্দি করার ক্ষমতা এই সাইমনের আছে। যা, তোর মন্ত্রীগিরির মধ্যে প্রধানমন্ত্রীও সে ক্ষমতা নেই। তুই তোর বোনকে আমার হাতে তুলে না দিলেও এতে আমার বিশেষ আপত্তি নেই। ভালোই ভালোই বলছি, শুনলি না? এরপরে ধরে নিয়ে সোজা কাজী অফিসে ঢুকে যাব। ফিরে আসবো বাচ্চা কোলে নিয়ে। তখন রাজি না হয়ে যাবি কোথায় শুনি? ভাব নিয়ে বলল সাইমন। চোখ গরম করে তার দিকে তাকালো সায়ন চৌধুরী। তৎক্ষণাৎ খাবার প্লেট রাখা গাজরের টুকরো ছুঁড়ে মারল সাইমনের দিকে। সাইমন গায়ে পড়ার আগেই ক্যাচ ধরে গাজরের টুকরো মুখে পুরে নিল। পুনরায় আবারও দাঁত কেলিয়ে বলল, শোন সায়ন, তোকে আবারও বলছি, আমার মতো ছেলে হাতছাড়া করিস না। দ্রুত তুলে নিয়ে দুলাভাই বানিয়ে নে। এতে অবশ্য আমি কিছু মনে করব না। কথা দিচ্ছি, তোর বোনকে রাজরানী করে রাখবো। তোকে আবারও একটা কথা দিচ্ছি, প্রতি বছর নতুন নতুন মুখ থেকে মামা ডাক শোনাবো। গ্যারান্টি সহকারে বললাম। দরকার হলে লিখে রাখ। এর কথা শুনে বিষম খেল রাত্রিপ্রিয়া। সায়ন চৌধুরী দ্রুত তার মুখের সামনে পানি ধরল। রাত্রি ঠক ঠক করে পানি পান করল। এই লোক দুটো ঠিক কোন ধাতু দিয়ে তৈরি জানা নেই তার। রাত্রি আর খেলো না। এমনিতেই আজ তার খেতে ইচ্ছা করছিল না। শুধুমাত্র স্বামীর কাছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সে আজ যে ভয়ঙ্কর সত্যি শুনেছে, আপাতত সে খবর নিজের কাছে গোপন রাখতে চাইছে। সময় এমনিতেই জানান দিবে। তাছাড়া সেও তো এখনো পুরোপুরি নিশ্চিত না। তন্মধ্যে তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সায়ন চৌধুরী। তেড়ে গেল সাইমনের দিকে। বলল,
শালা দাঁড়া তুই, আজকে তোর ক্ষমতা দেখে নেব আমি। তুই এবারে থ্রেট দিচ্ছিস? সাইমন উঠে দাঁড়ালো, তার খাওয়াও শেষ। হাত না ধুয়ে দ্রুত নিজের রুমের দিকে দৌড় দিল, যা দেখে সায়ন চৌধুরী হেসে ফেলল। সাইমন নিজের রুমে গিয়ে হাত ধুয়ে বেডে চিত হয়ে শুয়ে পড়ল। উফ, জান নিয়ে বাঁচা গেল আজ। এমন বজ্জাত একটা শালা থাকলে তার বিয়ে করার সেই স্বপ্ন স্বপ্নই থাকবে, পূরণ হবে না কখনো। আজকে তার কথার মাঝে রসিকতা থাকলেও চাওয়ার মাঝে বিন্দুমাত্র মিথ্যা ছিল না। সে খুব আগে থেকেই মনে মনে ভীষণ পছন্দ করে পায়েলকে। সে খবর সরাসরি বললে সে কি রিয়াকশন নিবে জানা নেই তার। নিজেদের মধ্যে যদি এই নিয়ে বনিবানা না হয়, চাচা যদি তাকে সরাসরি রিজেক্ট করে, এরপর একসাথে থেকেও চিরকাল একটা দাগ থেকেই যাবে। তাদের সুখী পরিবারে অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই ভয়ে নিজের একান্ত পছন্দের কথা কাউকে জানাতে পারছে না ছেলেটা। তার হাবভাব আর কেউ না বুঝলেও সায়ন চৌধুরী ঠিকই ধরে ফেলেছে। যেহেতু সাইমন সরাসরি কিছু বলছে না, তাই সায়ন বুঝেও সব সময় এই প্রসঙ্গ এড়িয়ে যায়। সাইমন ইনিয়ে বিনিয়ে কিছু বললেও ভান ভেবে উড়িয়ে দেয়। মানে এমন একটা ভাব করছে যাতে সে কিচ্ছুটি জানে না, বুঝতেও পারছে না। পায়েলের কথা মনে পড়তেই শোয়া থেকে উঠে বসলো সাইমন। তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটেছে। তৎক্ষণাৎ মোবাইলটা হাতে নিয়ে কল করলো পায়েলকে। ঢাকা থেকে সিলেট বহু পথ একটা জার্নি করে সবাই ক্লান্ত। তারা পৌঁছিয়ে অল্প স্বল্প আড্ডা দিয়ে আজকের মতন খাওয়ার পাট চুকিয়ে দ্রুত যে যার নির্দিষ্ট রুমে শুয়েছে। পায়েল, তানহা, শেভা, সেতু একই রুমে শুয়েছে। তারা নিজেদের মতন শুয়ে শুয়ে গল্প করছিল। এমন সময় সাইমনের কল পেয়ে কপালে ভাঁজ পড়ল পায়েলের। কেনরা সচরাচর তাকে কল করে না সাইমন ভাই, হয়তো জরুরি ভেবেই দ্রুত ফোন রিসিভ করলো পায়েল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, সাইমন ভাই, আমায় কল করলেন যে, কিছু বলবেন? মেয়েটার উদ্বিগ্নতায় জল ঢেলে সাইমন স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ পায়রা, তোকেই তো আমার প্রয়োজন। নিজের বিয়ের বয়সে অন্যের বিয়ে খেতে গেছিস তুই, তোর লজ্জা করছে না পায়রা? আমার কিন্তু বেশ লজ্জা লাগছে। এই পায়রা, কাজী অফিসে চলে আয়, আমরাও বিয়েটা করে ফেলি। বিস্মিত হতবাক পায়েল। সে ভেবেছে কত জানি ইম্পর্টেন্ট কথা বলার জন্য সাইমন কল করেছে তাকে। এর কথা শুনে পুরোটাই হতাশ। তৎক্ষণাৎ মিতু রাগ দেখিয়ে বলল, আপনি এত রাতে কল দিয়ে আমার সাথে ইয়ার্কি করছেন সাইমন ভাই? এগুলো কোন ধরনের ফাজলামো সাইমন ভাই? ভাবলাম কত জানি সিরিয়াস কথা বলবেন আপনি। মেজাজটাই বিগড়ে গেল সাইমনের। বিয়ের মতন ইম্পর্টেন্ট একটা বিষয়ে কথা বলল সে, এটা কি সিরিয়াস কথা নয়? আর মেয়েটা কি না বলছে, সে ইয়ার্কি, আনসিরিয়াস কথা বলছে। মজা করতে করতে লাইফটা এমন এক পর্যায়ে চলে গিয়েছে, তার সিরিয়াস কথাও সবাই মজা হিসাবে ধরে নেয়। এমন হলে তো তাকে সারা জীবন কমার্য পালন করতে হবে। এ জীবনে আর বিয়ে করে বাবা ডাক শোনা হবে না। আফসোস হলো তার। ইডিয়েট মেয়ে একটা, কত আশা নিয়ে প্রণয়ের আলাপ করতে গেল মেয়েটার সাথে, আর সে কিনা ভাই ভাই করে 14 গোষ্ঠী উদ্ধার করে দিল। এক রাশ চাপা কোট নিয়ে তৎক্ষণাৎ সাইমন দাঁতে দাঁত চিবিয়ে শুধালো, আমার ভুল হয়েছে বইন, ক্ষমা কর। বলেই কল কেটে দিল। গাধা একটা, মুডটাই নষ্ট করে দিল তার। পর মুহূর্তে বারান্দে গিয়ে সিগারেট ধরালো সাইমন। পায়েলও এই আধা পাগলা লোকটার কথা বলা নিয়ে ঘাটাঘাটি করলো না, ভাবলো না কিচ্ছুটি। ফোন বালিশের পাশে রেখে পুনরায় বোনদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। খাবার টেবিলে সবকিছু গোছগাছ করে মাত্রই রুমে প্রবেশ করলো রাত্রিপিয়া। সায়ন চৌধুরী আগেই এসেছে। রুমে এসে বিছানা ঠিকঠাক করে ল্যাপটপ নিয়ে বসেছে। রাত্রিপিয়া এসেও চুপচাপ বসলো তার পাশে। সায়ন চৌধুরী খেয়াল করলো আজ আসার পর থেকে কেমন অন্য মনস্ক লাগছে তার মনোহরিণীকে। সায়ন চৌধুরী চলতি হাতের ল্যাপটপটা পাশে টি টেবিলে রাখলো। পর মুহূর্তে বউকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে আলতো চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত বউ? কি হয়েছে তোমার? থতমত খেয়ে গেল রাত্রিপিয়া। কিছু একটা ভেবে চুপ করে রইল। যা দেখে পুনরায় আবারও বলল সায়ন চৌধুরী, কি হলো জান, বলো আমায়, কি ভাবছো তুমি? নেতা সাহেব, আমি আপনাকে মিথ্যেও বলতে পারবো না, আবার সত্যিটাও বলতে পারবো না। প্লিজ আপনি এ বিষয়ে আমায় কোনো প্রশ্ন করবেন না। সময় হলে আমি নিজ ইচ্ছেতেই বলবো আপনাকে।
বইয়ের ঠান্ডা স্বরের কথা শুনে এই বিষয়ে একটা প্রশ্নও করল না সায়ন চৌধুরী। তৎক্ষণাৎ শুয়ে পড়ল দুজন। বউকে বুকের সাথে আঁকলে নিয়ে আশ্বাস দিয়ে বলল, তোমার এত চিন্তা কিসের বলো তো? চিন্তা করার জন্য তোমার নেতা সাহেব আছে তো। ঘুমাও তুমি, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি জান। রাত্রিপ্রিয়ার কথা বাড়ালো না, আলতো হেসে আরও একটু চেপে বসল প্রিয় পুরুষের উষ্ণ বুকে। কেটে গেল 2 দিন। আজ রাত্রিপ্রিয়া সায়ন চৌধুরী, সাইমন ও পরশ ফুপির বাড়িতে যাবে। খুব ভোরেই উঠেছে তারা। অনেকটা পথ জার্নি করে যেতে হবে। বিয়ে অনুষ্ঠানে দেরি হলে চলবেই না, ফুপি একদম মন খারাপ করবে। তাই খুব সকালেই রওনা দিবে বলে জানিয়েছে সায়ন চৌধুরী। এসব নিয়ে পরশের কোনো ইন্টারেস্ট নেই। মেয়েটা প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না তেমন। কেউ ডাকলে বা কাছে এলেও সেরকম কথা বলে না। কেমন ঘরকুনো হয়ে গেছে চঞ্চল মেয়েটা। চোখে মুখে বিষণ্ণতা উপচে পড়ছে। রাত জেগে বিষাদের সাথে মস্ত বড় ভাব জমায় সে। টেনশনে ঘুম হয় না বহুরা। হসপিটালে কিছু কাজ ছিল তার, কিন্তু ভাই তাকে বাইরে বের হতে কড়াভাবে নিষেধ করেছে। অগত্যা কোথাও যাওয়া হলো না। আজ 7 সকালে ঘুম থেকে উঠেছে সে। মুঠোফোন হাতে নিয়ে কল করেছে বারংবার পরিচিত এক নাম্বারে। মায়ের লাভ নামে সেভ করা হয়েছে নামখানা। কিন্তু মানুষটা তার ফোন তুলছে না, যোগাযোগ করছে না। সে কত শত কল করেছে, ওপাশের মানুষটি সম্পূর্ণ অগ্রাহ্য করেছে সেসব। কয়েকটা দিন দেখা হয় না প্রিয় মুখ। বাইরে বের হলে বোধহয় খোঁজ নিয়ে একবার দেখা যেত পরিচিত মুখটা। এলোমেলো আগোছালো অবস্থায় বারান্দায় দাঁড়িয়েছে পরশ। একের পর এক কল করছে মুসাফিককে। সে জানে কল রিসিভ হবে না, তবুও দিচ্ছে। এখন ফোন বন্ধ বলছে, হয়তো বিরক্ত হতে হতে অফ করে দিয়েছে সিম। দীর্ঘশ্বাস ছেড়ে ঝাপসা চোখে হাসল পরশ। পরক্ষণে আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ স্বরে বলে উঠল, ও আকাশ, তুমি বলতে পারো কি আমাদের প্রিয় মানুষগুলো সবসময় পাষণ্ড প্রকৃতির হয় কেন? আমরাই কেন সবসময় বেছে বেছে ভুল মানুষকেই ভালোবাসি? অযোগ্য মানুষকে যদি তুমি উজাড় করে সবকিছু বিলি ওভার সরলতা দিয়ে খেলবেই, এটা আর নতুন কি? হঠাৎ করে পিছন থেকে রাত্রিপ্রিয়ার কণ্ঠস্বর শুনে হতচকিত উঠল পরশ। তার মুখ পানে একবার তাকিয়ে দৃষ্টি নত করল, প্রত্যুত্তর করল না। যা দেখে রাত্রিপ্রিয়া মৃদু হেসে বলল, তোকে ডাকতে এসেছিলাম। রেডিওয়ে নিচে আয় জলদি, তোর ভাই ডাকছে, আমরা এক্ষুনি বেরো। আসছি। ছোট্ট করে জবাব দিয়ে রুমে প্রবেশ করলো পরশ। রাত্রিপ্রিয়াও আর দাঁড়ালো না সেখানে। রঙিন আলোকসজ্জায় সজ্জিত বিয়ে বাড়ি, চারপাশে কলহল, লোক সমাগম, আনাচে কানাচে আনন্দের ছড়াছড়ি। হবেই তো, জেলা সচিব মনিরুল ইসলামের বড় কন্যার বিয়ে। বিশাল আয়োজন করেছে সে। কনেপক্ষ হিসাবে বড়সড় কর্মকর্তারা এসেছে। বরপক্ষ এখনো আসেনি। বেলা 11টা। সবাইকে নিয়ে মাত্রই ফুপির বাড়িতে পৌঁছেছে সায়ন চৌধুরী। ওদের দেখে গেটের কাছে পরিচিত সবাই এগিয়ে আসলো। নানসরা এসে জড়িয়ে ধরল ভাবিকে। সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো ওরা। লোকজন জড়ো হয়েছে। মন্ত্রী সায়ন চৌধুরী ও তার অর্ধাঙ্গানীকে সরাসরি দেখার জন্য সবার ভিতরে কৌতূহল। কেউ ছবি তুলছে বা কেউ ভিডিও করছে, কেউ একসাথে একটা সেলফি উঠাতে চাচ্ছে। এদিকটা পুলিশ ও স্পেশাল সিকিউরিটি গার্ডরা সামলাচ্ছে। ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করলো সবাই। সঞ্জিতা খানম রাত্রিপ্রিয়ার একমাত্র খালা, আবার ফুপু শাশুড়ি। আজ এসেছে সেই ফুপু শাশুড়ির পরিচয়ে। এই নতুন পরিচয় আজ এটাই এই বাড়িতে প্রথম যাত্রা রাত্রিপ্রিয়ার। যদিও ছোটবেলায় মায়ের সাথে বহুবার আসা হয়েছে, কিন্তু এখন থেকে নতুন পরিচয়ে পরিচিত হতে হবে। এটা তানিয়া চৌধুরীর আদেশ। সঞ্জিতা খানম যেভাবে আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন, হরেক রকম নাস্তা দিচ্ছেন সামনে। পারলে তাকে মাথায় তুলে নিতেন। গেস্ট রুমের সোফায় বসেছে ওরা। ওদের পাশে পায়েল, পরশ, তানা, সেতু, তানিয়া চৌধুরী সহ পরিচিতরা আরও কয়েকজন। ফুপু শাশুড়িকে এত ছোটাছুটি করতে দেখে রাত্রি ভদ্রতা সূচক হেসে বলল, আপনাকে এত ব্যস্ত হতে হবে না আন্টি, বসুন আপনি, আমরা তো আর চলে যাচ্ছি না। ও মা, তা হয় নাকি বৌমা? তুমি আমাদের বাড়িতেই প্রথম এসেছ, তোমার একটা সম্মান আছে না? কত ঝামেলার মধ্যে আসলে, সেভাবে কিছু করতে পারিনি মা। বললাম কয়েকদিন আগে আসো, আসলেও না। মন খারাপ করে বলল সঞ্জিতা খানম। আবার নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়ল। এক এক ধরনের নাস্তার বাটি রাত্রিকে এগিয়ে দিয়ে বলছে, বোমা এটা খাও, বোমা ওটা খেয়ে দেখো, আমি নিজে হাতে বানিয়েছি, বলো তো টেস্ট কেমন, ইত্যাদি ইত্যাদি।
ওপাশের সোফায় সায়ন সাইমন যে দুটো প্রাণী বসে আছে তা যেন কেউ দেখছেই না, যা দেখে সায়ন চৌধুরী গাল ফুলিয়ে ফুপির নিকট অভিযোগ করে বলল, বৌমাকে পেয়ে আমাদের তো পাত্তাই দিচ্ছ না ছোট ফুপি। আমাদের সাথে এমন আচরণ করছো, মনে হচ্ছে আমরা দুই ভাই নিমন্ত্রণ ছাড়াই তোমাদের বাড়িতে দাওয়াত খেতে ঢুকে পড়েছি। তোমার আদর ভাগ হবে জানলে এখানে বউ নিয়ে আসতাম না। ভাইয়ের সাথে দুঃখী দুঃখী মুখ করে তাল মিলালো সাইমন, বলল, হ্যাঁ তাই তো ফুপি, আমাদের মতো অসহায় দুটো পুরুষকে এভাবে অবহেলা না করলেও পারতে। সব আদর যত্ন রাত্রিকে না করে আমাদেরও একটু আদর টাদর করো। গরিব মিসকিনদের এদিকেও একটু তাকাও। ফুপি তৎক্ষণাৎ গম্ভীর হওয়ার ভান করে বলল, তোরা কি বৌমাকে হিংসা করছিস সায়ান সাইমান? তোরা চাইছিস আমি বৌমাকে অযত্নে অবহেলায় বসিয়ে রাখি? দেখলে বৌমা তোমার স্বামী কতটা জেলাস, ওরা তোমায় হিংসে করছে। ফুপি তাদের এইভাবে ফাঁসাচ্ছে, একেই বলে ঘরশত্রু বিভীষণ। ফেসে গিয়ে আমতামতা করছে সায়ন, মাথা চুলকাতে চুলকাতে বলল, তা কখন বললাম? সায়ন চৌধুরীর কার্যে উপস্থিত সবাই একসাথে হেসে উঠল। হাসলো রাত্রি পিয়াও। নিজের পেট পিঠ উদম যৌবন দেখিয়ে ছেলেদের আকৃষ্ট করতে চাইছে, তাহলে শাড়ির আঁচলটা অর্ধেকটা নয় পুরোপুরি খুলে দাও, সবাই খোলামেলা দেখুক। বরপক্ষে চলে এসেছে ইতিমধ্যে, সেই উপলক্ষে ভিতরে বেশ শোরগোল চলছে। যুবতী মেয়ে ছেলেরা গেটের কাছে গিয়েছে বরকে রিসিভ করতে। সবাই ভীষণ আনন্দ করছে। সেদিকে গেল না রাত্রিপিয়া। যদিও ননদরা তাকে নেওয়ার জন্য জবরদস্তি করেছে, তবু যায়নি সে, কেননা সায়ন চৌধুরী তাকে যেতে নিষেধ করেছে। ওখানে না গিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে রাত্রি দেখছিল সেসব। চারপাশে বেশ লোকজন, বিরাট হইচই। রাত্রি দারুণ এনজয় করছিল। এরই মধ্যে আকস্মিক কানের ঠিক অতি নিকটে এহেন কিছু পুরুষালী কণ্ঠের বিশ্রী বাক্য শুনে কেঁপে উঠল রাত্রিপিয়া। চটজলদি ভয়ে ভয়ে পিছন ঘুরে তাকায় সে। ভয়ঙ্কর কোট নিয়ে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে নেতা সায়ন চৌধুরী। এই লোকটা তাকে এইসব বলছে, তার সায়ন ভাই এইসব বলছে তাকে। বিস্মিত হতপাক রাত্রিপিয়া। তৎক্ষণাৎ বিস্মিত কণ্ঠে মেয়েটা বলে উঠল, নেতা সাহেব। আরও নিকটে এগিয়ে আসলো সায়ন চৌধুরী। শক্ত হাতে স্ত্রী খোলা পেট খামচে ধরে দাঁতের দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে শুধালো, আমি জাস্ট অবাক হচ্ছি রাত্রি, আমার স্ত্রী হয়ে তুমি অর্ধনগ্ন হয়ে বিয়ে বাড়িতে এসেছ। আরে যে ফুলের গায়ে আমি একটা আঁচড় পর্যন্ত দেই না নষ্ট হওয়ার ভয়ে, সেই ফুলকে কিছু নোংরা চোখ পিষে দিচ্ছে সব জ্ঞানে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সুযোগ করে দিচ্ছ। রাত্রিপ্রিয়া, আমার হক নষ্ট করছো। হক চুকিয়ে নিজের পেটের দিকে তাকায় রাত্রিপিয়া। বেখেয়ালিতে কখন যেন তার শাড়ির আঁচলটা অনেকটা সরে গিয়েছে। নিজের কাছে নিজেই লজ্জিত রাত্রিপিয়া। তার নেতা সাহেবের এত রাগের কারণ এবার স্পষ্ট। পর মুহূর্তে মেয়েটা নত মাথায় আর একটু নত করে বলল, সরি নেতা সাহেব, আমি একদম খেয়াল করিনি। এইসব শুনল না সায়ন চৌধুরী। ভয়ঙ্কর রেগে আছে সে। কিছু জরুরি কাছে এদিকটাই এসেছিল সায়ন চৌধুরী। এর মধ্যে খেয়াল করলো কিছু যুবক তার অর্ধাঙ্গিনীর দিকে বিশ্রীভাবে তাকিয়ে আছে। তাদের দৃষ্টি অনুসরণ করে সেদিকে নজর বুলালো সায়ন। তার অর্ধাঙ্গিনী পেট পিঠ উদাম করে দাঁড়িয়ে আছে এক কর্নারে। ওদের এই চোখে ছিল একরাশ লালসা। পুরুষ হয়ে সে দৃষ্টি চট করে বুঝে ফেলল সে। অন্য সব মেয়ে হলে দু চারটা বিশ্রী বাক্য বলতো, কিন্তু নেতা সায়ন চৌধুরীর স্ত্রী বলে সে সাহস কেউ করলো না। চোখ দিয়ে যতটা সম্ভব গিলছে। এই যে কিছু লোক তাকে বাজেভাবে দেখছে, সেদিকে কোনো খেয়াল নেই মেয়েটার। এত উদাসীন মেয়েটা। তীব্র কোট নিয়ে থরথর করে কাঁপছে সায়ন। মন চাচ্ছে এই চোখগুলো এখনই উপড়ে ফেলতে। লোকজন কিছু বলেনি, তাদের গিয়ে ধরে ধরে তার বলা যায় না, আমার স্ত্রীকে বাজেভাবে দেখছিস কেন? এত বড় সাহস তোদের! ঝামেলা করলে তারই সম্মান যাবে। অন্য কোথাও হলে এদের উদাম একটা কেলানি দেওয়া যেত। এখানে বোনের বিয়েতে সিন ক্রিয়েট করলে ব্যাপারটা ভালো হবে না। এটা তাদের সম্মানের সাথে জড়িত। সব দোষ এই মেয়েটার। মেয়েটা অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে থাকবে আর পুরুষ দেখলে দোষ নাকি? পর মুহূর্তে হন্তদন্ত পায়ে এগিয়ে আসলো সায়ন চৌধুরী। তার এতক্ষণে সমস্ত ক্রোধ উকলে নিল মেয়েটার ওপর। পর মুহূর্তে নিজের শরীর দিয়ে আড়াল করে নিল রাত্রিকে। এক হাত দিয়ে আলগোছে শাড়ির আঁচলটা ঠিক করে নিল, অন্য হাত এখনো পেটের উপরে। হিতাহিত জ্ঞান হারিয়ে আরো একটু শক্ত হাতে খামচে ধরল মেয়েটার নরম পেট।
বলল, তোমার খেয়াল আজকাল কোথায় থাকে? হ্যাঁ বলো। এখানে খোলামেলা হয়ে নিজের দিকে পুরুষের আকৃষ্ট করতে এসেছো। তুমি একদম জানে মেরে ফেলবো তোমায়। তুমি মানুষটা বেকুর একান্তই সায়া চৌধুরীর। আমি ব্যতীত তোমার দেহে মনে কারো আধিপত্য চলবে না। চলবে না মানে চলবে না। শালারা মারার পর এক একটা ওদের ঘরে কি বউ নেয় আমার জিনিসে নজর দেয়? বেকুবের বাচ্চারা, দেখে নেব তোদের। পেটে ব্যথা অনুভব করে চোখে জল চলে এলো মেয়েটার, যা দেখে তৎক্ষণাৎ হাত সরিয়ে ফেলল সায়ন চৌধুরী। পাশে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে পুনরায় আবার শুধালো, এক্ষুনি ভেতরে যাও রাত্রি। জাস্ট 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গাড়ি তুলবে। আজ থেকে তোমার বাইরে বের হওয়াই নিষেধ। মেয়েটা প্রত্যু উত্তর করলো না কোনো, নত মাথায় ঠাঁই দাঁড়িয়ে রইল। তার কান্না দলা পাকিয়ে আসছে, তবু মুখ চেপে কান্না আটকাতে চাইছে। লোকটার উপর রাগ হচ্ছে, অভিমান গাঢ় হলো। সে তো বললো খেয়াল করেনি, তবু মানুষটা কি সব বিশ্রী বাক্য তাকে শোনালো। ছি, রাত্রিপ্রিয়া শুনবে না এই লোকটার কোনো কথা, একদম কথাও বলবে না। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো রাত্রিপ্রিয়া, যা দেখে তৎক্ষণাৎ সায়ন চৌধুরী তার হাত ধরে নিজেই ভিতরে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। এমন সময় পিছন থেকে তার শ্বশুরমশাই ডাকলো, আব্বা মা দাঁড়ান, আমি আসছি। পিছনে ঘুরে তাকালো দুজনে। বাবাকে দেখে দ্রুত চোখ মুছল রাত্রি। সায়ন চৌধুরী নিজের শ্বশুরকে দেখে সালাম দিল। তৎক্ষণাৎ বইয়ের হাত ছেড়ে দিয়ে টান টান সোজা হয়ে পাশে দাঁড়ালো। রাত্রি দ্রুত ছুটে গেল বাবার নিকট, গাঢ় কণ্ঠে ডাকলো, বাবা। আনোয়ার সাহেব আলতো হাসল। মেয়ের মাথায় স্নেহিত হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কেন, কি হয়েছে আম্মা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা। আনোয়ার সাহেব মেয়ের দিকে মায়াময় চোখে তাকালো। একমাত্র মেয়ে তার, কতদিন পর দেখা হলো মেয়েটার সাথে। হঠাৎ খেয়াল হলো তার মেয়েটার চোখ চিকচিক করছে। ব্যস্ত হয়ে পড়লো বাবা, বলল, কি হয়েছে আম্মা, তোর চোখে জল, খেয়েছিস? রাত্রিপ্রিয় কিছু বলার আগেই পাশ থেকে সায়ন চৌধুরী গম্ভীর কণ্ঠে বলল, বুঝলেন শ্বশুর মশাই, আপনার মেয়েটা বড় বেখেয়ালি, তার আজকাল কোনো কিছুতেই খেয়াল থাকে না। লোকটার ঠান্ডা মস্তিষ্কে খোঁচা মারা কথাখানা আনোয়ার সাহেব না বুঝলেও রাত্রিপ্রিয়া ঠিকই বুঝেছে। তবু কিছু বলল না সে, নীরব রইল। আনোয়ার সাহেব উৎকীর্ণ কণ্ঠে শুধালো, বুঝলাম না, কি হয়েছে আব্বা, বলো তো, আমার মেয়েটার কি হয়েছে, কাছে কেন? রাত্রিপ্রিয়া? আরে রিল্যাক্স শ্বশুর মশাই, আপনার মেয়ে একদম ঠিকঠাক আছে। ওই তো এখানে এসেছিল, কোথা থেকে উড়ে উড়ে চোখে একটা পোকা পড়ে গেল। ডাহা মিথ্যা কথাখানা বলে শ্বশুরের অগোচরে বইয়ের দিকে তাকিয়ে চোখ টিপ দিল সায়ন চৌধুরী। চোখ গরম করে তাকালো রাত্রিপ্রিয়া। এরই মধ্যে আনোয়ার সাহেব মেয়ের সামনাসামনি দাঁড়িয়ে চোখে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, দেখি আম্মা, কোথায় পোকা? ইস, কিভাবে যে চলাফেরা করো তুমি, একদম নিজের খেয়াল রাখো না, মুখটাও শুকিয়ে গিয়েছে, খাওয়া দাওয়া ঠিক মতো করো না, তাই না? সায়ন চৌধুরী আশ্বাস দিয়ে বলল, পোকা আমি উঠিয়ে ফেলেছি তো, আর জীবনেও এই পোকা এসে পড়বে না, সেই শিক্ষা তাকে দেয়া হয়েছে। আনোয়ার সাহেব তবু মেয়ের চোখ ভালো করে পর্যবেক্ষণ করলো। সব ঠিকঠাক দেখে স্বস্তি পেল। কিছু সময় মেয়ের চোখে ফু দিয়ে দিল। জানতে চাইলো যন্ত্রণা করছে। রাত্রিপ্রিয়া মাথা নাড়িয়ে না বলল। এরই মধ্যে সেখানে উপস্থিত হলো সানজিদা খানম। তারা দুটো মাত্র বোন ছিল। বড় বোনটা মারা গেল, এখন সে একা। বোন না থাকলেও কারোর সাথে আত্মীয়তা সম্পর্ক নড়বড়ে হয়নি। বড় দুলাভাইকে সে ভাইয়ের মতোই শ্রদ্ধা করে এসেছেন। আনোয়ার সাহেব ছোট বোনের মতন স্নেহ করে তাকে। এরই মধ্যে সানজিদা খানম অভিযোগ করল, যেমনটা একজন বোন তার ভাইয়ের নিকট অভিযোগ করে। সানজিদা খানম গাল ফুলিয়ে বলল। আনোয়ার সাহেব মৃদু হেসে শালিকাকে বলল, এই আপনার আসার সময় হলো দুলা ভাই? জরুরি একটা কাজে ব্যস্ত ছিলাম বোন, আরও আগে আসার সময় হয়ে ওঠেনি। জানোই তো আমি একেবারে একা। রাগ করো না সঞ্জু, এবার 2 দিন তোমাদের সবার সাথে থাকবো। সানজিদা খানম আর কথা বাড়ালো না। লোকটা বড়ই দায়িত্বশীল কাজ পাগল। সানজিদা খানম তাকে ভিতরে নিয়ে গেলেন, তার সাথে রাত্রিও গেল। মেয়েকে আর একা ছাড়লেন না বাবা। এই মেয়েটা তাদের বড় সাধনার ফল। বিয়ের 12 বছর তারা ছিলেন নিঃসন্তান।
এরপর রবের ইচ্ছাতেই রাত্রি পিয়ার জন্ম। এর জন্য কম কষ্ট করেনি তারা। এরপর আর তাদের বাচ্চা কাচ্চা হয়নি। সঞ্জিতা খানম রাত্রিপ্রিয়ার ছোট খালা হলেও তার মেয়েরা ওর থেকে দুজনেই বড়। রাত্রিপ্রিয়া বাবা মায়ের একমাত্র মেয়ে বলে বাবা মায়ের একটু বেশি আদরের মেয়ে ছিলেন। এরই মধ্যে মা মারা গেল, মেয়েটারও বিয়ে হয়ে গেল। আনোয়ার সাহেব এখন বড়ই একা। লোকজন আত্মীয়রা দ্বিতীয় বিয়ে করতে বললে পুনরায় বিয়ে সংসার করতে নারাজ সে। বউকে ভীষণ ভালোবাসে কি না, তার অনুপস্থিতিতে তার জায়গাটা আর কাউকে দেওয়া সম্ভব নয়। সব পুরুষ নিজের সুখ খোঁজে না, কিছু পুরুষ দুঃখকে আঁকলিয়ে প্রিয় নারীর স্মৃতি নিয়ে বাঁচে। সায়ন চৌধুরী তাদের সাথে আর ভিতরে গেল না। খানিকটা দূরে গিয়ে নিজের রাগ সামলাতে একটা সিগারেট ধরালো। দুটো টান দিতে সেখানে উপস্থিত হলো সাইমন। ভাইয়ের ঠোঁটে চাপানো সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, যে ঠোঁট বউয়ের জমিতে ভেজে সে ঠোঁট আপনি সিগারেট চাপিয়ে পুড়াচ্ছেন শায়ার চৌধুরী। সি নেতা সাহেব, সি। আপনার থেকে এমনটা আশা করিনি আমি। আপনি আমার বোনের হক নষ্ট করছেন। সাইমনের দিকে অগ্নি চোখে তাকালো সায়ন চৌধুরী, যা দেখে সাইমন পুনরায় দাঁত কেলিয়ে বলল, অমন করে তাকিয়ে লাভ নেই গো নেতাজি। আপনি নেতা হয়েছেন তাই বলে কি আমি আপনাকে ভয় পাই ভাবছেন? হুম। সাইমন চৌধুরী আপনার মতো বড় নেতা পকেটে ঢুকিয়ে হাঁটে। আপনাকে হাজতে ভরা আমার বাঁ হাতের খেল মাত্র। ভুলে যাবেন না, আপনার ক্ষমতা পাওয়ার পেছনে আমার একটা ভোটের অবদান রয়েছে। অধৈর্য হয়ে তৎক্ষণাৎ দু হাতে সাইমনের গলা চেপে ধরল সায়ন চৌধুরী। এমনিতেই মেজাজ প্রচন্ড রকম খারাপ, তার মধ্যে ছেলেটা অহেতুক বকবকানি জাস্ট অসহ্য লাগছে। তন্মধ্যে যে দাঁত কিরমির করে শুধালো, কি সমস্যা তোর? আমাকে এভাবে বিরক্ত করছিস কেন? সাইমন চট করে বুঝে গেল সায়ন চৌধুরী কোনো কারণে রেগে আছে। রাগ ছাড়া সচরাচর এই আচরণ করেন না সে। সাইমন নিজেকে ছাড়াতে ছাড়াতে সিরিয়াস ভঙ্গিতে বলল, কি হয়েছে ব্রো, এত রেগে আছিস কেন? কিছু হয়নি। তুই এখানে কেন? আমার কাছে কি চাই তোর? তোর কাছে তো একটাই চাওয়া, ভালোই ভালোই তোর বোনকে আমার হাতে তুলে দে। কতগুলো খুব করে বলতে গিয়েও বলতে পারল না সাইমন। গলা অব্দি এনে আবারও বাক্যগুলো খুব সূক্ষ্মভাবে ভিতরে রেখে দিল। এমনিতে সায়ন চৌধুরী রেগে আছেন, তাকে আর রাগানো ঠিক হবে না। নিজেকে ধাতস্থ করে ছেলেটা বলল, আঙ্কেল তাকে ডাকছে, এখনই ওদের বিয়ে পড়ানো হবে, চল ওখানে যাই আমরা। সায়ন চৌধুরী প্রত্যুত্তর করল না কোনো। নিজের পরনের কালো রঙের ব্র্যান্ডের পাঞ্জাবিটা খানিকটা হাতা গুটিয়ে টান টান সোজা হয়ে দাঁড়ালো সে। পরিপাটি চুলগুলোতে আরও একবার হাত চালিয়ে নিজেকে আলগোছে আরও একটু ফিটফাট করে নিল। অতঃপর চঞ্চল পায়ের সামনের দিকে এগোলো। তার পিছনে পিছনে সাইমন হাঁটছে। সাইমন আশেপাশে বার কয়েক তাকিয়ে খুঁজে চলেছে তার পরিচিত একজনকে। এরই মধ্যে একদল যুবতী মেয়ের খিলখিল করা হাসির স্বর শোনা গেল। তাদের মধ্যে কাঙ্ক্ষিত নারীটির মাতাল করা হাসি প্রেমিক পুরুষটির কানে যেন বারবার রিংটোনের শব্দের ন্যায় বেজে চলেছে। সাইমন দাঁড়িয়ে গেল, তৃষ্ণাত্ম চোখে এক পলক পায়েলকে দেখার লোভ জাগল। চটজলদি কারণ হিসাবে মিছে মিছে নিজের প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে কানের কাছে ধরল। এমন ভাব করলো যেন সে ফোনে কথা বলছে। তন্মধ্যে সায়নকে একবার ডেকে বলল, সায়ান, ইমার্জেন্সি কল এসেছে আমার, তুই যা, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসিস। এক পলক পিছনে তাকিয়ে কথাখানা বলে নিজের গন্তব্যে চলে গেল সায়ন চৌধুরী। সাইমন চারপাশে একবার চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত নারীটির দিকে খানিকটা এগিয়ে গেল। বিয়ের বাড়ির এক কর্নারে দাঁড়িয়ে আছে পায়েল, পরশ, সেতু, তানা, আরও কিছু মেয়ে। মেয়েগুলো নিজেদের মতন কথা বলছে আর হাসছে। এরই মধ্যে শুধু পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে পরশ। তার মধ্যে কোনো আনন্দ উল্লাস নেই, শুধুমাত্র নিজেকে স্বাভাবিক দেখাতে এদের সাথে থাকছে আর হাঁটছে, প্রয়োজনীয় টুকটাক কথা বলছে। সাইমন সেদিকে গেল না। এতগুলো মেয়েদের মাঝে যেতে তার অস্বস্তি লাগছে। খানিকটা দূরে দাঁড়িয়ে কল করলো পায়েলকে, ফোন হাতেই, অথচ মেয়েটা সেসব দেখছে না। হয়তো ফোন সাইলেন্ট করে রেখেছে, ইডিয়েট একটা। এরই মধ্যে তাকে লক্ষ্য করলো পরশ। সাইমন ভাইকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে হাতের ইশারায় সে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন সাইমন ভাই? কিছু দরকার?
সাইমন দ্রুত পরশের নাম্বারে একটা টেক্সট করলো। তোর আপুকে এদিকে পাঠিয়ে দে তো, ছোট্ট সোনা। বল আমি ডাকছি, ইমার্জেন্সি, তবে সাথে যেন কেউ না আসে, একটু ম্যানেজ করে দে বোন। পরশ টেক্সটটা পড়ে অল্প একটু মুচকি হাসলো। তৎক্ষণাৎ বোনের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আপু তোকে ডাকছে সাইমন ভাই, দরকারি কিছু বলবে বোধ হয়। তুই যা শুনে আয়, আমরা এখানে আসি। পায়েল আশেপাশে একবার চেয়ে লক্ষ্য করলো সাইমন ভাই কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, তাই নিজেও নিঃশব্দে সেদিকে এগিয়ে গেল। হয়তো দরকারি কিছু বলবে। সাইমন হাসলো। আজ মেরুন রঙের শাড়ি পরেছে পায়েল। শ্যামবর্ণের গায়ের রং মাঝারি গরনের মেয়েটাকে হালকা সাজে ভীষণ স্নিগ্ধ লাগছে। সাইমনের চক্ষু জোড়া জুড়িয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে পক্ষ। মনে চাচ্ছে মেয়েটাকে একবার বুকের মাঝে আঁকলে নিতে, একবার গাল ছুঁয়ে বলতে ইচ্ছা হয়, ভালোবাসি শ্যামময়ী। সুদর্শন যুবকটি কত শত ভাবনার মাঝে তার মুখোমুখি দাঁড়ালো পায়েল। সাধারণত নম্র কণ্ঠে শুধালো, সাইমন ভাই বলুন, এখানে কিসের জন্য ডাকলেন? সাইমন হেয়ালি করে বলল, কেন, তোকে ডাকা বারণ বুঝি? এমন করে বলছিস, মনে হচ্ছে তোকে ডেকে আমি বড় কোনো অপরাধ করে ফেলেছি। আশ্চর্য, তা কখন বললাম? তাহলে তোর এত তাড়া কিসের? ডেকেছি যখন কিছু তো বলবোই। অসহ্য তো সে আবার কখন তারা দেখালো, শুধু জিজ্ঞাসা করলো কেন ডেকেছেন। লোকটার বাড়াবাড়ি রকমের বিরক্তিকর কথা শুনে বিরক্ত হলো পায়েল। নাক মুখ কুচকে বলল, আচ্ছা বলুন এবার। বলছি, তবে এখানে না, চল একটু সামনে যাই। হবে। পায়েল আর কথা বাড়ালো না, পাশাপাশি হেঁটে খানিকটা খোলা জায়গায় দাঁড়ালো দুজন। এখানে লোকজন খুব একটা নেই, দুজনের মাঝে নীরবতা বিরাজমান। নীরবতা ভেঙে পায়েল বলল, কি হলো সাইমন ভাই, চুপ করে আছেন কেন? এবার তো বলুন। সাইমন আলতো হাসলো, পূর্ণ দৃষ্টি স্থির করলো মেয়েটার মুখ পানে। লোকটার এহেন চাউনিতে পায়েলের ভীষণ অস্বস্তি হচ্ছে। সে সাথে সাথে মাথা নিচু করে ফেলল। আরো মিনিট খানিক সময় নিয়ে সাইমন মৃদু কণ্ঠে বলে উঠল, শাড়িতে তোকে ভীষণ সুন্দর লাগছে পায়রা। চট করে মাথা তুলে তাকালো পায়েল। মানে সিরিয়াসলি? তাকে এত ঘটা করে এত দূর ডেকে এনে অহেতুক কথা বলছে সাইমন ভাই। চরম বিরক্ত হলো পায়েল, খানিকটা বিস্মিত কণ্ঠে বলল, এটা আপনার জরুরি কথা হলো সাইমন ভাই? এইটুকু বলতে আপনি আমাকে এত দূর নিয়ে আসলেন? হ্যাঁ। সাইমনের গা জ্বালানো জবাব শুনে চোখ গরম করে তাকালো পায়েল। স্বভাবত সে ভদ্র মেয়ে বলেই লোকটাকে কিছু কড়া কথা বলতে গিয়েও বলতে পারল না মেয়েটা। পরক্ষণই রাগ নিয়ে গচগচ করতে করতে চলে যেতে উদ্যত হলো পায়েল। এরই মধ্যে সাইমন মৃদু হেসে পড়ল, এই পায়রা দাঁড়া, শোন আর একটা কথা। পায়েল শুনেও শুনল না, ফিরেও তাকালো না, পা চালালো সামনে। মুহূর্তেই তার পিছন পিছনে ছুটে আসলো সাইমন। চট জলদি পাঞ্জাবির পকেট থেকে একটা বেলি ফুলের মালা বের করলো। চলন্ত পায়ে পায়েলের খোপা করা চুলে জড়িয়ে দিল মালাটা। আসার সময় সবার অগোচরে ফুটপাতের দোকান থেকে কেনা মালাটা প্রিয় নারীটির নামে মনে করেই কিনেছিল সে। তাকে এভাবে দেওয়া হবে সে ভাবনাই ছিল না তার, তবু কিনেছিল। নিজের কার্য শেষ করে সরে দাঁড়ালো সাইমন। জমে গেল পায়ে, তার চঞ্চল পা থেমে গেল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে বেগ পেতে কয়েক মিনিট সময় লাগলো মেয়েটার। পর মুহূর্তেই মাথায় হাত দিয়ে ফুলের মালাটা অনুভব করলো সে, যা ছিল তার জন্য অকল্পনীয় কিছু। সাইমন ভাইয়ের আচার আচরণে বিস্মিত পায়েল তৎক্ষণাৎ খানিকটা অবাক হয়ে তাকালো সাইমনের দিকে, যা দেখে সাইমন বোকা বোকা হেসে বলল, আসার সময় রাস্তায় কুড়িয়ে পেয়েছি মালটা। তোর তো আবার বেনি ফুল পছন্দ, তাই ভাবলাম তোকেই দেই। ওখানে তোরা কয়েকজন ছিলি, একটা মালা নিয়ে কাড়াকাড়ি হতো, তাই এখানে ডেকে আনা। যা এবার। বিয়েবাড়ি এখন দারুণ নীরব নিস্তব্ধ। এতক্ষণে সেই কোলাহল আনন্দ হারিয়ে কোথায় যেন মিলিয়ে গেছে। কন্যাকে শ্বশুর বাড়িতে বিদায় দিয়ে বাবা মা দুজনেই অনেকটা ভেঙে পড়েছে। বেলা গড়িয়ে নিকাশ কালো অঁধারে মিলিয়ে গেছে প্রকৃতিতে। সেই সাথে রঙিন আলোকসজ্জা ও কৃত্রিম সাজসজ্জা খুলতে ব্যস্ত ডেকোরেটরের লোকজন।
দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজের তদারকি করছে সায়ন চৌধুরী ও সাইমন। বারবার বলছে, সবকিছু ঠিকঠাকভাবে করো, কোনো কিছু যেন রয়ে না যায়। বিয়ে বাড়িতে ওরা দুজনেই সমানে বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে। তাদের পরিচালনায় সুস্থভাবে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। কোণে বিদায় হওয়ার সাথে সাথে বিয়ে বাড়িতে মানুষের আনাগোনা কমে গিয়েছে। নিকটতম আত্মীয়রাও যে যার বাড়িতে চলে গেল। শুধু রয়ে গেল চৌধুরী পরিবার ও দুরান্ত কিছু লোক। রাত্রিপ্রিয়া এসে বাসার নিরিবিলি ছাদের দাঁড়ালো। ভারী শাড়ি গহনা খুলে একটা ছাই রঙের নর্মাল 3 পিস পরেছে সে। মুখে প্রসাধনী নেই কোনো, চুলগুলো হাত খোপা করে রেখেছে। সাথে হালকা নীল রঙের একটি রঙিন বাতি জ্বলছে। মেয়েটার সেদিকে তাকিয়েই রইল খানিকক্ষণ। ফর্সা মুখখানে নীল আভা ছড়িয়ে পড়েছে, জলজল করছে মেয়েটার রূপ। এরই মধ্যে নিচ থেকে আওয়াজ আসলো, সন্ধ্যাবেলা একা একা ওখানে কি করছো রাত্রিপ্রিয়া? নিচে নামো দ্রুত। সায়ন চৌধুরীর কণ্ঠস্বর। নিচে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে লোকটা। যা লক্ষ্য করে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো রাত্রি। তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, আমি যাব না। আপনার কি সমস্যা? আপনি আপনার কাজ করুন। আমি আসবো ছাদে, নাকি তুমি নামবে? কথাটা বেশ কাজ হয়েছে। রাত্রিপ্রিয়া তৎক্ষণাৎ সুসুর করে নিচে নামলো। কেননা স্বামীর সাথে অভিমান করে মনে মনে পণ করেছে। লোকটা মুখোমুখি শেয়ার হবে না, কথাও বলবে না, কখনো কাছাকাছিও যাবে না। বদলোক একটা, একদম তার কাছে যাবে না রাত্রিপ্রিয়া। হলেও তাই। সেই থেকে আজ সারাটা দিন তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে এই মেয়েটি। যতবার কথা বলতে গিয়েছে ঠিক ততবারই তাকে এড়িয়ে গিয়েছে। সারাক্ষণ বাবার কাছাকাছি থেকেছে। শ্বশুরের কাছ থেকে তার বউকে তুলে আনা যায় না। বিয়ে বাড়ি থেকে মন্ত্রী সায়ন চৌধুরীও বউয়ের মান অভিমান ভাঙানোর সেভাবে সুযোগ পায়নি। বউয়ের হনহনিয়ে চলে যাওয়ার দিকে উদাস হয়ে তাকিয়ে রইল সায়ন চৌধুরী। একটা অবস্থা। বউয়ের সাথে কথা না বলে কি থাকা যায়? আশফাশ করছে নেতা সাহেবের পক্ষ। কতদিন কতক্ষণ লাগে বউয়ের এই রাগ ভাঙাতে কে জানে। তন্মধ্যেই তাকে ডাক দিল সায়মন। বলল, কি রে সায়ান, ওদিকে তাকিয়ে কি দেখছিস? এদিকে আয়, ও পাশের সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখ তো। সায়ন চৌধুরী বিরক্তকর মুখে সাইমনের দেওয়া কাজে চলে গেল। ওদের জন্য একটু বউকে একটু মন ভরে দেখা যাবে না। আশ্চর্য, সারাদিন খাটাখাটি করে রাত 9টায় বাসার ভিতরে গেল সায়ন চৌধুরী। এসেই ফ্রেশ হয়ে নিল আলগোছে। তার এখন তীব্র তৃষ্ণা পেয়েছে। এই মুহূর্তে বউকে প্রয়োজন তার, কিন্তু তাকে চোখে পড়ছে না। রুমেও নেই। সায়ন চৌধুরী রুম থেকে বের হয়ে বউয়ের সন্ধান করলো। সে আছে তার ননদের সাথে সেতুর রুমে। সেখানেও অনেক মানুষ, মা, চাচিরা, বোনেরা রয়েছে। সবাই মিলে কথা বলছে। তাদের সামনে গিয়ে বউকে নিজের রুমে ডাকাটা শোভনীয় আচরণ নয়। আশাহত মনটা নিয়ে পুনরায় নিজের নির্দিষ্ট কক্ষে চলে গেল সায়ন চৌধুরী। চট জলদি কল করলো রাত্রিকে। ফোন রিসিভ হলো না, কেটে দিয়েছে মেয়েটা। পর মুহূর্তে কল না করে তাকে মেসেজ করলো, বউ, একটুখানে দেখা করো আমার সাথে। রুমটাকে একবার ঘুরে যাও। আমার বড্ড প্রেম প্রেম পাচ্ছে গো। তোমার গোলাপি ঠোঁটের পরশ চাইছে আমার নির্লজ্জ ঠোঁট। সারাদিনে বউয়ের চুমু না পাওয়ায় তৃষ্ণায় শুকিয়ে খাক হয়ে আছে উষ্ঠদয়। আসো না প্লিজ। মেসেজখানা পড়ে লজ্জায় গোলাপি হয়ে গেল রাত্রিপ্রিয়া। ছি ছি, মানুষটা কত নির্লজ্জ। মেসেজে কেউ এইসব লেখে? রাত্রিপ্রিয়া দ্রুত নিজের ফোন বন্ধ করে ফেলল। মিনিট 10 সময় অপেক্ষা করে যখন বইয়ের রেসপন্স পেল না, বাধ্য হয়ে সেখানে উপস্থিত হলো সায়ন চৌধুরী। এসেই চারপাশ একবার তাকিয়ে রাত্রিকে গম্ভীর কণ্ঠে শুধালো, আমাকে একটা কফি করে দে তো রাত্রি। যা শুনে তৎক্ষণাৎ তানিয়া চৌধুরী বলল, রাত্রি, তুমি বসো, উঠতে হবে না তোমার। সায়ন, তুই তো রুমে যা, আমি তোকে কফি বানিয়ে দিচ্ছি। সময় মতো কফি তোর রুমে পৌঁছে যাবে। বলতে বলতে উনি উঠে দাঁড়ালো। ছেলের জন্য কফি বানাতেও চলে গেলেন। মায়ের কথাই যেন বিনা মেঘে বজ্রপাত পড়ল সায়ন চৌধুরীর মাথায়। মাকে চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করলো, আমার কফি প্রয়োজন নেই মা, আমার বউ প্রয়োজন। কফি তো একটা বাহানা মাত্র। কিন্তু চক্ষু লজ্জায় সেসব বলা গেল না। মাকে কি আর এইসব বলা যায়? সায়ন চৌধুরী একবার অসহায় হয়ে তাকালো স্ত্রীর মুখ পানে। মেয়েটা যা দেখে ঠোঁট টিপে হাসছে। তন্মধ্যেই তানহা বলল, পাংশুটা মুখে পুনরায় নিজের রুমে চলে গেল সায়ন চৌধুরী।
বিয়ে বাড়িতে সারাটা দিন কোনে পক্ষে সকলেই কম বেশি পরিশ্রম করেছে। বড়সড় একটা বিয়ে সামলানো তো আর চারটেখানিক কথা নয়, সবার মধ্য দিয়েই অনেকটা দখল গিয়েছে। তাছাড়া গত রাতে কারোরই ভালো করে ঘুম হয়নি। বাড়ির ছোট বড় সবাই অনেকটা ক্লান্ত, তাই রাত 11টার মধ্যে সবাই যে যার খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেলল। কিন্তু সমস্যা হলো ঘুমানো নিয়ে। রাত্রি বিয়ার চুক্তি করেছে আজ রাতে সে সেতুর রুমে সবার সাথে ঘুমাবে। বড় বোনকে বিদায় দিয়ে সেতুর মনটা বড় খারাপ। দুটি মাত্র বোন তারা, বোনের সাথে গলায় গলায় ভাব ছিল তার। বোনকে বিদায় দিয়ে বাবা মায়ের পাশাপাশি তারও নাজেহাল অবস্থা, কিন্তু তাকে মন খারাপ করে থাকতে দিচ্ছে না কাজিনগুলো। শয়তানগুলো এমন এমন কথা বলছে মানুষ হাসতে বাধ্য। তাছাড়া তাহনা, পায়েল, পরশ কেউই তাকে আজকে রাতে ছাড়তে চাইছে না। এতে রাত্রিও কোনো অমত নেই, বরং তার ভালোই হয়েছে। কিন্তু এতে ঘোর আপত্তি সায়ন চৌধুরী। খাবার শেষ করে সে বইয়ের আশেপাশে ঘুরঘুর করছে সেই কখন থেকে, কিন্তু মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না। খেয়ে দেশে আবারও ননদদের সাথে বসার ঘরের সোফায় আয়েশ করে বসেছে। মেয়েরা গল্প গুজব করছে, তাদের বিপরীত মুখে সোফায় বসেছে সায়ন চৌধুরী। দৃষ্টি তার প্রিয়তমা স্ত্রীর মুখ পানে সীমাবদ্ধ। সবার অগোচরে কানে হাত রেখে সরি বলছে বার কয়েক, চোখ দিয়ে বারবার ইশারা করেছে। রুমে চলো যান। রাত্রিপিয়া সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে এমন একটা ভাব করছে যেন সে কিছুই বুঝতে পারছে না। বিরক্ত লাগছে সায়ন চৌধুরীর। এসব মেইলে প্যাচাল তার কোনো কালেই পছন্দ নাই, তবু উঠতে ইচ্ছা করছে না আজ। মাঝে মধ্যে নিজের ফোন হাতে নিয়ে হুদায় ঘাটাঘাটি করছে, যাতে বোনেরা ভাবে তাদের ভাই ফোন কাটছে, তাদেরকে লক্ষ্য করছে না। তন্মধ্যে সেখানে উপস্থিত হলো রোকসানা চৌধুরী, ফর্সা রোগা ধরনের মাঝবয়সী মহিলা। সায়ন চৌধুরীকে এখন এখানে বসে থাকতে দেখে উনি বলল, কি রে সায়ান, তুই এখনো এখানে বসে আছিস কেন? চকিতে তাকালো সায়ন চৌধুরী, মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলল, এই তো একটু ফোন দেখছিলাম কাকিমণি, অফিসের কিছু ফাইল চেক করছি। ওসব রেখে দে এখন, সারাদিন অনেক ছোটাছুটি করেছিস, এখন রুমে যা। তোদের বিছানা গোছগাছ করে রেখে এসেছি আমি। রাত্রি তো আজ সেতুর রুমে থাকছে, তাহলে তুই আর সাইমন গেস্ট রুমে চলে যা। সায়ন চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালো, বইয়ের দিকে একবার ধারালো দৃষ্টি নিক্ষেপ করলো। রাত্রিপিয়ার সঙ্গে সঙ্গে মুখ বাঁকালো, যার অর্থ, নেতা সাহেব, আমি আপনাকে একদমই ভয় পাই না। ওসবে তো কোনো কাজ হবে না গো। এবার বোঝেন বউকে জিনিস, তার সাথে বাজে আচরণ করার শাস্তি কেমন হয় এবার বোঝেন। সায়ন চৌধুরী দাঁতে দাঁত চেপে গটগট পায়ে জায়গা ত্যাগ করলো। সেদিকে তাকিয়ে বিজয়ী হাসি হাসলো রাত্রিপ্রিয়া। এমন করে হাসলো যেন খুব বড়সড় কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে ফেলেছে সে। সায়ন চৌধুরী যেতেই বোনেরা সকলে উচ্চস্বরে হেসে উঠল। তানা বলল, ইস, কোথা থেকে যেন পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। সে তো কুটিলে এসে বলল, ওর কথা শুনে বাকিরা একসাথে খিলখিল করে হেসে উঠল। হাসির চোটে একজন আরেকজনের গায়ে পড়ছে। রাত্রিপিয়া মেয়েটা পড়ল বিব্রতকর পরিস্থিতি। ছোট মামনির সামনে তার বেশ লজ্জাই লাগছে। আমতামতা করে ওদের থামাবার চেষ্টা করছে। এই চুপ কর না তোরা, এত হাসাহাসি কি আছে? তার কথা অগ্রাহ্য করল সকলে। রাত্রির লাজুকতা দেখতে তাদের মজাই লাগছে, এতে তাদের হাসি বাড়ল বই কি কমল না। এর মধ্যে মেয়েদের ধমকে উঠল রোকসানা চৌধুরী, বলল, ছি ছি, বড় ভাইকে নিয়ে এগুলো কোন ধরনের বেয়াদবি? মুখ বন্ধ কর, নয়তো চাপকে সব কয়টা দাঁত ফেলে দেব। বেয়াদব গোলা, যা এখান থেকে, রুমে যা সব কয়টা। সবার হাসি থেমে গেল। তানা মুখ গোমরা করে বলল, আম্মু, তুমি আমাদের মাঝে আসছো কেন? যাও তো এখান থেকে। তোরা নিজেদের রুমে গিয়ে যত পারিস হাহা হিহি কর। বড়রা শুয়ে পড়েছে সকলে, ওনাদের অসুবিধা হচ্ছে। এখান থেকে সকলে দ্রুত বিদায় হ। যাওয়ার সময় এখানকার আলো নিভিয়ে যাস। আমিও যাচ্ছি রুমে, তোর বাবার জন্য পানি নিতে এসেছিলাম। বলতে বলতে উনিও চলে গেল নিজের রুমে। মেয়েরা আর এখানে বসলো না, একে একে সবাই চলে গেল তাদের বেডরুমে। সায়ন চৌধুরী ও সাইমন চৌধুরী দুই ভাই একসঙ্গে শুয়েছে আজ। সাইমন শুয়ে শুয়ে ফোন টিপছে, তার পাশে শুয়ে বারবার আশপাশ করছে, বাজেভাবে নড়াচড়া করছে সায়ন।
যা দেখে এক পর্যায়ে বিরক্ত হয়ে সাইমন বলল, তোর কি ডেলিভারি পেন উঠেছে ভাই? খুব ব্যথা? ডক্টর নার্স খবর দিব? অ্যাম্বুলেন্স ডাকবো? হসপিটালে যাবি? তা না হলে চুপচাপ আল্লাহর ওয়াস্তে একটু শুয়ে থাক। তোর মোর্চামুর্চিতে একদম বিরক্ত হয়ে যাচ্ছি আমি। সায়ন চৌধুরী তৎক্ষণাৎ লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসল। ভাইয়ের দিকে চোখ পাকিয়ে তাকালো, শক্ত কণ্ঠে বলল, একদম মেরে বডি ফেলে দেব শালা। আর একটাও বাজে কথা বলবি না। আমি তোর ভাই হই, ভাবি না। ওসব আমার কেন হবে? তোর ননস্টপ বকবকানি বন্ধ কর ভাই। একটুর জন্য হার্ট অ্যাটাক করি নাই। আমার চোখে প্রচুর ঘুম, ক্লান্ত লাগছে শরীর ভীষণ। তো ঘুমা, তোকে ধরে রাখছে কে? বিরক্তিতে কপাল কুঁচকে বলল সাইমন। সায়ন চৌধুরী পর মুহূর্তে অসহায় মুখভঙ্গিমায় বলল, সমস্যাটা একটাই, বউ ছাড়া আমার ঘুম আসে না। তো যা বউয়ের কাছে, তাও আমাকে একটু শান্তি দে। তোর বোন রেগে আছে, কথা বলছে না, ধারে কাছেও আসছে না। এই মুহূর্তে একটু তার সাথে দেখা করার খুব প্রয়োজন, ব্যবস্থা করে দে না ভাই। কেমন সরল আবদার, বউকে কাছে পাওয়ার আকুলতা। সাইমনের বড় মায়া হলো, তবু সে গম্ভীর কণ্ঠে শুধালো, এতে আমার লাভ কি? দ্রুত চাচা ডাক শুনতে পাবি, এটাই তোর লাভ। উদাস কণ্ঠে বলল সায়ন চৌধুরী। যা শুনে সাইমন হেসে ফেলল, বলল, ছাদে যা, পাঠিয়ে দিচ্ছি রাত্রিকে। ধরপড়ে উঠে বিছানা ছাড়ল সায়ন চৌধুরী। ভাইয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল, আর এক মুহূর্ত রুমে দাঁড়িয়ে দেরি করল না সে। হাসে হাসে মুখে রুম ছাড়ল। সাইমন তৎক্ষণাৎ কল করল রাত্রিকে। রাত্রির সাথে সাথেই রিসিভ করল। সাইমন গম্ভীর মুখে বলল, আমায় এক কাপ কফি করে দে বোন, বড় মাথাটা ধরেছে আজ। আমি ছাদে এখন, কষ্ট করে একটু ওখানে দিয়ে যাস। কথা বলেই চট করে কল কেটে দিল সাইমন। প্রত্যুত্তর করার সময় দেয়নি রাত্রিকে। রাতে অবাক হলো না, কেননা তার সাইমন ভাইয়ের কাজ নতুন করে না। ডিউটি করে রাত বিরতে বাসায় আসলে তার কাছে কফির আবদার করে, কেননা রাত্রি খুব ভালো কফি বানাতে পারে। সাইমন ভাই খেয়ে তৃপ্তি পায়। তৎক্ষণাৎ রাত্রি সাবধানী পায়ে উঠে দাঁড়ালো। বাকিরা সবাই ঘুমিয়ে গেছে বোধহয়, তাই আর ওদের জাগালো না। কিন্তু হলো কি, পায়েল জেগেই ছিল। রাত্রিকে রুম থেকে বের হতে দেখে মৃদু কণ্ঠে পড়ল, এই কই যাচ্ছিস তুই? রাত্রি পিছন ঘুরে আলতো হেসে বলল,